এবার দেখেন আমাদের তাহলে বিজনেস স্ট্র্যাটেজিটা আমরা কিভাবে শেষ করব। আমরা ম্যানুয়ালকে বেস ধরেই শেষ করব। বেস ধরে কিভাবে? প্রথমে আমরা ম্যানুয়ালের কিছু ইম্পর্টেন্ট টপিক আছে যেগুলো থেকে অবশ্যই জানতে হবে, বুঝতে হবে, আদারওয়াইজ আমি পরীক্ষা হলে লিখতে পারবো না। তো সেটার জন্য আমাকে পুরো ম্যানুয়ালটাই আমি পড়বো। কিন্তু পুরো ম্যানুয়ালের কি আমি সবকিছু পড়বো? উত্তর হচ্ছে না। তাহলে কি কি পড়বো? আমরা চ্যাপ্টার 1 দিয়ে শুরু করি। হ্যাঁ, রওনা দিছি আমি আসলে 4টা বাজে আসবো না, হুম। 2টা বাজে হিসাব নেই আমরা হবে তো এবার দেখুন আমি চট্টগ্রাম যে আমাদের এখানে আচ্ছা ঠিক আছে চ্যাপ্টার 1 দিয়ে আমি যদি শুরু করি, আচ্ছা ঠিক আছে ওকে চ্যাপ্টার 1 এ কি আছে? ইন্ট্রোডাকশন টু বিজনেস স্ট্র্যাটেজি এন্ড টেকনোলজি। ওকে, এখানে কিছু নাই। তো এখানে কিছু নাই। এখানে হচ্ছে কিভাবে পরীক্ষা লিখতে হবে, কি করতে হবে, এগুলা 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 আপনাকে বলে দিচ্ছে। হ্যাঁ, আমার মেইন টপিক হচ্ছে চ্যাপ্টার 2 থেকে শুরু। চ্যাপ্টার 2 স্ট্র্যাটেজি এন্ড অর্গানাইজেশন। এবার চ্যাপ্টার 2 এর মধ্যে আমি কি সবকিছু পড়বো? উত্তর হচ্ছে না। তাহলে কি পড়বো? যেটা যেটা এখন আমি আপনাদেরকে বলবো, জাস্ট আমরা এই জিনিসগুলা ক্যাপচার করবো বিএসটির জন্য। তো আসেন সবাই সবার ম্যানুয়ালটা খুলে ফেলেন। আশা করি ম্যানুয়াল সবার কাছে আছে। ম্যানুয়ালের পেজ নাম্বার 31। ঠিক আছে, ম্যানুয়াল সবার কাছে আছে। হ্যাঁ দাদা আছে। আচ্ছা আচ্ছা ভাইয়া আছে। তাহলে আমরা ম্যানুয়ালের পেজ নাম্বার 31 খুলি। এবার আসেন সর্বপ্রথম কি স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজিতে কি বলছে? এখন আপনাকে কি করতে হবে? প্রথমত আমরা আমাদের পুরো বই থেকে দেখেন, আমরা কিন্তু সব পড়বো না, শুধু যা যা দাগানো আছে এটা পড়বো। শুধু যা যা দাগানো আছে এটা পড়বো, এর বাইরে কিছুই পড়বো না। আর সাথে এফএম থেকে আমরা কিন্তু ম্যাথ করবো, সেটা লাস্টের দিকে, প্রথমে না। কেমন? প্রথমে আমরা আমাদের ম্যানুয়ালের জায়গাগুলোকে খুব স্ট্রংলি শেষ করতে হবে। তো কিছু কিওয়ার্ড বা জিনিসপত্র আছে, এগুলো আমরা আস্তে আস্তে বুঝতে পারবো যে আমার কোন কারণে বা কি আমার প্রবলেম হচ্ছে। তো আমি যখন কিওয়ার্ড গুলাকে মেনশন করবো, আপনি এমনিতে বুঝতে পারবেন যে আপনি কি এই কিওয়ার্ড গুলাকে আগে প্রায়োরিটি দিতেন কিনা। এবার আসুন স্ট্র্যাটেজি কাকে বলছে। স্ট্র্যাটেজি হচ্ছে একটা ডিরেকশন এন্ড স্কোপ অফ অ্যান অর্গানাইজেশন। তার মানে একটা স্ট্র্যাটেজির মধ্যে একটা অর্গানাইজেশন কিভাবে ডিরেক্ট করবে, কিভাবে চলবে, এবং ওই অর্গানাইজেশন কোন কোন জায়গা পর্যন্ত কি কি করতে পারবে, ওটা হচ্ছে এটার স্কোপ। তাহলে আমি কিভাবে পরিচালনা করবো এবং কতটুকু পর্যন্ত করতে পারবো, এটা আমার স্ট্র্যাটেজি। সেটা কি ওভার দ্য লং রান। তার মানে স্ট্র্যাটেজি শুড বি ফর লং রান। হ্যাঁ, আমার যে কোনো স্ট্র্যাটেজি লং রানেই করে রাখতে হবে, যে আমি 5 বছর পর পর্যন্ত এটারে অ্যাপ্লাই করব। কিন্তু স্ট্র্যাটেজি ফিক্স হবে এটা নয়, স্ট্র্যাটেজিটা ফ্লেক্সিবল হয়। মানে আপনি সিচুয়েশন বা সার্কামস্ট্যান্সেস এর উপর ভিত্তি করে আপনি স্ট্র্যাটেজিটাকে চেঞ্জ করতে পারবেন, বাট এটা হতে হবে লং রানের জন্য। তো উইথ এ চেঞ্জিং এনভায়রনমেন্ট, টু মিট দ্য নিড অফ মার্কেট অ্যান্ড টু ফুলফিল দ্য শেয়ার হোল্ডার বা স্টেক হোল্ডার এক্সপেকটেশন। তাহলে এখানে শেয়ার হোল্ডার আগে আমি বলছিলাম, বাট বিষয়টা শেয়ার হোল্ডার না, স্টেক হোল্ডার হবে। এবার আসেন প্রথমত স্ট্র্যাটেজিটা হচ্ছে লং রানের জন্য। লং রানে আমি আমার অর্গানাইজেশনটাকে ডিরেকশন এবং স্কোপ দুটোটা ঠিক রেখে এগোবো, যেন আমি মিট করতে পারি মার্কেটের যে চাহিদা আছে সেটা, অ্যাজ ওয়েল অ্যাজ স্টেক হোল্ডারদের এক্সপেকটেশন বা প্রত্যাশাটা। এবার আসেন স্টেক হোল্ডার মানে কি। আমরা তিনটা শব্দ যদি একটু বলি, একটা হচ্ছে শেয়ার হোল্ডার, একটা হচ্ছে এসটিওসি কে স্টক হোল্ডার, আর একটা হচ্ছে STA স্টেক হোল্ডার। কেমন? শেয়ার হোল্ডার কাকে বলে? যে ব্যক্তি শেয়ার কিনে সেই শেয়ার হোল্ডার। ফর এক্সাম্পল আমার হাতে, বা ধরেন আমাদের ধরেন নোবেল প্রফেশনাল একাডেমি PLC, এটা একটা পাবলিক লিমিটেড এবং লিস্টেড কোম্পানি। ধরেন এই কোম্পানির প্রত্যেকটা শেয়ারের দাম তাহলে বাংলাদেশে কত হবে? হুম, আমি আসি নাকি সবাই বের হয়ে গেছে? আছি দাদা, বুঝতে পারবেন আরেকবার বলেন। আমি বলছি নোবেল প্রফেশনাল একাডেমি PLC, এটা যদি একটা লিস্টেড কোম্পানি হয়, তাহলে এই কোম্পানির শেয়ারের ফেস ভ্যালু কত হবে বাংলাদেশে? এই জন্য কত কি হবে? ভাই জানেন না এটা? যে বাংলাদেশে
যতগুলা লিস্টেড কোম্পানি আছে এগুলার প্রত্যেকটা শেয়ারের ভ্যালু কত টাকা? ফেস ভ্যালু 10 টাকা। 10 টাকা। তো এটা বলতেছেন না কেন? ও এটা তো ধরেন আমি এটা বললাম যে একটা কোম্পানির, আমরা কি সবাই আছি? আচ্ছা জি আছি। জি কথাবার্তা বলিয়েন, না হলে আমি কিন্তু কথা বলে মজা না পাইলে ভাই এত অল্প সংখ্যক পার্টিসিপেন্ট নিয়ে প্রয়োজনে করব না, অন্য সাবজেক্টে ক্লাস করব, সেখানে স্টুডেন্ট বাড়লে ওইখান থেকে এই সাবজেক্টে স্টুডেন্ট আসবে, মানে এইভাবে করে হচ্ছে আমরা করব। কিন্তু যদি আপনারা কথাবার্তা বলেন তবে ইন্টারেস্ট থাকবে যে না ঠিক আছে ওনারা কথাবার্তা বলতেছে। আচ্ছা এখন ধরেন আমি ধরে নিলাম, এত কথা বাদ দিই, শেয়ারের দাম একটা শেয়ারের দাম 10 টাকা কোন একটা কোম্পানি। এই শেয়ারটা দুইভাবে কিনা যায়, দুইভাবেই কিনা যায়। তো বর্তমানে লিস্টেড কোম্পানিতে একসাথে কিনে ফেলতে হচ্ছে, বাট এমনি নর্মালি একটা শেয়ার দুইভাবে কিনা যায়, একটা হচ্ছে পুরা টাকা একসাথে পে করা, আর একটা হচ্ছে ইনস্টলমেন্টে পে করা। যেটা প্রাইভেট কোম্পানি গুলোর ক্ষেত্রে ইনস্টলমেন্টে অনেকে পে করে। এখন ধরেন আমার যেহেতু একটা শেয়ার, আমি যেই শেয়ারটা কিনুক না কেন সে পুরা টাকা দেখ বা না দেখ, ধরেন একটা শেয়ারের দাম 10 টাকা, এখন মিস্টার এক্স কিংবা মোহাম্মদ আলামিন ভাইয়া উনি এই জি। শেয়ারের জন্য 5 টাকা দিছে, 5 টাকা এখনো দেয় নাই, সামনে দিবে, আমি কি ওনাকে শেয়ার হোল্ডার বলবো নাকি বলবো না? 5 টাকা দিলে কিভাবে শেয়ার হোল্ডার করবো? দেখলাম শেয়ার হোল্ডার 10 আচ্ছা টাকা। ওকে ওকে ওকে, আমি একটু বলি হ্যাঁ। ধরেন এই ক্ষেত্রেও আমি তাকে শেয়ার হোল্ডার বলবো, কিন্তু সে পুরা টাকা দেয় নাই, তো কি হয়েছে? কেন? ধরেন একটা উদাহরণ দিয়ে আরেকটা ভাবে বুঝাই। ধরেন আপনারা এনপিএ তে এনরোল করতে চাচ্ছেন। এনপিএ তে দুইভাবে ভর্তি হওয়া যায়, একটা হচ্ছে এট এ টাইম পে করলে 6,000 টাকা, ইনস্টলমেন্টে পে করলে 8,000 টাকা। 4,000 প্রথমে, 4,000 1 মাস পর। এখন একজন ব্যক্তি 4,000 টাকা প্রথমে দিছে, আর 4,000 1 মাস পরে দিবে। এখন আমি কি তাকে এনপিএ এর স্টুডেন্ট বলবো নাকি বলবো না? অবশ্যই বলবো, বলবো। যদি আমার কন্ডিশন দেন। জি বলবো তো নাকি? জি হ্যালো। জি বলবো হ্যাঁ অবশ্যই। হ্যাঁ বলবো। তো তার মানে যে এখানে পার্সিয়াল পেমেন্ট দিছে বিষয়টা এমন না সে ওইটা দিবে না, তার মানে হচ্ছে সে শেয়ার হোল্ডার, বাট সে ফুললি পেড আপ শেয়ার হোল্ডার না। মানে সে ওই 10 টাকা দামের শেয়ারের পুরা টাকা পে করে নাই। যখন সে পুরা টাকা পে করে দিবে তখন তাকে বলা হবে ফুললি পেইড আপ শেয়ার হোল্ডার। বোঝা গেছে? আর যখন একজন ব্যক্তি ফুল মানে একটা শেয়ারের পুরা টাকা পরিশোধ করে দেয় তখন ওই শেয়ারকে বলা হয় ফুললি পেইড আপ শেয়ার। আর এইরকম ফুললি পেড আপ শেয়ার গুলাকে যখন একত্রে লট আকারে বিক্রি করা হয় তখন তাকে বলে স্টক। তাকে কি বলে? স্টক। তার মানে যে শেয়ারের ভ্যালু 10 টাকা, এই শেয়ারের পুরো টাকা যদি পে করা হয়ে যায় তখন এটা একটা ফুললি পেড আপ শেয়ার। এরকম 10 টাকা দামের 5টা শেয়ারকে ধরেন, বা 10টা শেয়ার বা 50টা শেয়ার যাই হোক না কেন, অনেকগুলা শেয়ারকে যখন একত্রে লট আকারে বিক্রি করে, তার মানে ফুললি পেড আপ শেয়ারকে একত্রে লট আকারে বিক্রি করলে তাকে বলে স্টক। আর যে ব্যক্তি এই লটটা কিনে নেয়, যে ব্যক্তি বা ব্যক্তিরা কয়েকজন মিলেও কিনতে পারে, তাদেরকে বলা হয় স্টক হোল্ডার। তাইলে শেয়ার হোল্ডার কাকে বলে আর স্টক হোল্ডার কাকে বলে আমরা কি বুঝতে পারছি? জি হ্যালো। জি 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 আমরা হ্যাঁ, বুঝতে পেরেছি। তার মানে যে ব্যক্তি শেয়ার হোল্ডার আপনি কি তাকে স্টক হোল্ডার বলতে পারেন? না। উত্তর হচ্ছে না। কিন্তু যে ব্যক্তি স্টক হোল্ডার তাকে কি আপনি শেয়ার হোল্ডার বলতে পারেন? ইয়েস। উত্তর হচ্ছে হ্যাঁ। ক্লিয়ার তো না? তাইলে এই গেল দুইটা জিনিস। এবার আসেন স্টেক হোল্ডার কাকে বলে। স্টেক হোল্ডার মানে হচ্ছে ধরেন একটা প্রতিষ্ঠানের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত যত ব্যক্তিবর্গ আছে সবাইরে বলে স্টেক হোল্ডার। তার মানে কি, ধরেন নোবেল প্রফেশনাল একাডেমি এটা একটা সিএ তে সার্ভিস প্রোভাইডার বা প্ল্যাটফর্ম, হ্যাঁ, তারা সিএ তে সার্ভিস প্রোভাইড করতেছে। এখন এর বাইরে কি অন্য কেউ সার্ভিস প্রোভাইড করতেছে না? করতেছে উত্তর কি? করতেছে করতেছে তো। আরো করতেছে। অনেকেই করতেছে। তো তার মানে হচ্ছে এখন আল্লাহর রহমতে এখানে সাকসেস রেট বেশি, সেটা ভিন্ন কথা। এখন আরো অনেকেই করতেছে। এখন ধরেন যারা এখানে সার্ভিস প্রোভাইডার নোবেল প্রফেশনাল একাডেমির পাশাপাশি, তারাও নোবেল প্রফেশনাল একাডেমির স্টেক হোল্ডার। কেন? কারণ নোবেল প্রফেশনাল একাডেমির কারণে তাদের কিছু স্টুডেন্ট কমে যাচ্ছে না? যাচ্ছে। নোবেল প্রফেশনাল একাডেমির বই, ধরেন নোবেল প্রফেশনাল একাডেমি, ধরেন আমার আর হচ্ছে সঞ্জীব চন্দ্র পাল সিএ দাদার, আমাদের দুইজনের বিজনেস প্ল্যানিং ট্যাক্সেশন এন্ড কমপ্লায়েন্স একটা বই আছে, হ্যাঁ, পিএল এর। এটা হচ্ছে বিগত 10 সেশনের যে সাজেস্টেড অ্যান্সার আছে এটাকে আমরা চ্যাপ্টার ওয়াইজ প্রথমে ভাগ করছি, চ্যাপ্টার ওয়াইজ ভাগ করছি।
ভাগ করে প্রত্যেকটা চ্যাপ্টারের আন্ডারে প্রশ্ন প্লাস ওইটার উত্তর ফাইন্যান্স অর্ডিন্যান্স 2025 অনুসারে সলিউশন করে দিছি। ঠিক আছে? তো ধরেন এই বইটা বিক্রি হচ্ছে কোথায়? ধরেন ফারহান বুক সেন্টারে বিক্রি হচ্ছে। দ্যাট মিনস হচ্ছে এই যে বইটা ফারহান বুক সেন্টারে বিক্রি হচ্ছে, ফারহান বুক সেন্টারও আমাদের স্টেক হোল্ডার। আপনারা যারা এখান থেকে সার্ভিস নিচ্ছেন তারাও এখানকার স্টেক হোল্ডার। যারা এখানে ক্লাস নিচ্ছে সবাই এখানকার স্টেক হোল্ডার, যারা এখানে পড়তেছে সবাই এখানকার স্টেক হোল্ডার। ক্লিয়ার? জি। তাহলে এবার আমি যদি বলি সবচাইতে বৃহৎ আয়তনে কোনটা, শেয়ার হোল্ডার, স্টেক হোল্ডার নাকি স্টক হোল্ডার? বিনিয়োগকারীদের স্টক হোল্ডার। সবচাইতে বৃহৎ আয়তন হচ্ছে স্টেক হোল্ডার। কেমন? স্টেক হোল্ডার। স্টেক হোল্ডার সবচাইতে বড়, আর এর থেকে ছোট হচ্ছে স্টক হোল্ডার, আর এর থেকেও ছোট হচ্ছে শেয়ার না, এর হোল্ডার। থেকে ছোট স্টক হোল্ডার না। স্টক হোল্ডারের আয়তন শেয়ার হোল্ডার থেকে ছোট। বুঝছেন? সাইজে শেয়ার হোল্ডার বড় কিন্তু স্টক হোল্ডার ছোট। বুঝছেন? তার মানে এখানে যে তিনটার কথা বললাম এর মধ্যে সবচাইতে সংখ্যায় কম থাকে স্টক হোল্ডার, তারপর কম থাকে শেয়ার হোল্ডার, মানে তারপর বেশি থাকে, সরি, বেশি থাকে শেয়ার হোল্ডার, আর এর থেকে আরো বেশি থাকে স্টেক হোল্ডার। স্টেক হোল্ডার বলতে সবাইকে বোঝায়। আর আমাদের স্ট্র্যাটেজি ডেফিনেশনে বলছে যে ওভার দ্য লং টার্মে আমার এটা অর্গানাইজেশন চলবে এবং কত দূর অব্দি কি কি কাজ আমি করতে পারবো, ডিরেকশন, স্কোপ, এগুলো আমার স্ট্র্যাটেজির অন্তর্ভুক্ত। এটা কেন করা হয়? যাতে করে আমি মার্কেটের ডিমান্ডটাকে মিট করতে পারি এবং যাতে করে আমি শেয়ার হোল্ডারদের এক্সপেকটেশনটাকে ফুলফিল করতে পারি। এবার আসেন কর্পোরেট স্ট্র্যাটেজি। বা কর্পোরেট স্ট্র্যাটেজি কি? is concerned with organizational basic discussion direction for the future, its purpose, its ambition, its resources। তার মানে এটার পারপাস, অর্গানাইজেশন কোন জায়গায় যাইতে চায়, এটা হচ্ছে অ্যাম্বিশন, এবং অর্গানাইজেশনের কাছে কি কি রিসোর্স আছে যেটাকে তারা কাজে লাগাবে। তিনোটাকে মিলে আমার কর্পোরেট, মানে তিনোটাকে ফোকাস করে আমাকে কর্পোরেট স্ট্র্যাটেজি ফলো করতে হবে বা করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ হাউ ইট ইন্টারাক্টস উইথ দ্য ওয়ার্ল্ড ইন হুইচ ইট অপারেটস। তার মানে যেই জায়গায় সে অপারেট করতেছে সেই জায়গার মানুষের সাথে ইন্টারাক্ট করার জন্য যেটা, সেটাও কর্পোরেট স্ট্র্যাটেজি। ফর এক্সাম্পল কি? ধরেন আমরা সিএ সেক্টরে বা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি সেক্টরে আমরা কি করি? সার্ভিস প্রোভাইড করি। এখন আমি কি কারণ বাজারে আলু দোকানদারের সাথে আলাপ করবো এটা নিয়ে? করবো না। আমার টার্গেট সেগমেন্ট কারা? যারা কিনা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পরীক্ষা দিচ্ছে বা দিবে, তাই না? জি এক্সিস্টিং অর পোটেনশিয়াল স্টুডেন্ট, তাই তো? হ্যালো? জি জি Yes, yes. আচ্ছা, জি তাহলে এটা হচ্ছে আমার কর্পোরেট স্ট্র্যাটেজি। ফাইন। এবার আসেন সেকেন্ড স্টেপে চলে যায়। এখানে ক্লিয়ার তো? আশা করি এগুলো সহজ জিনিস, যারা অনেকবার পরীক্ষা দিচ্ছেন বা প্রাইমারি সবারই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এবার আসেন এখানে স্ট্র্যাটেজি দুইটা ব্রড অ্যাপ্রোচ আছে। হ্যাঁ, কি সেটা? একটা মিনিট, একটা লিঙ্ক আমি একজনকে শেয়ার করবো। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাকে, হ্যাঁ চলতেছে, আমি আপনাকে লিঙ্ক দিচ্ছি, জয়েন করুন। আচ্ছা, এবার আসেন টু ব্রড অ্যাপ্রোচ টু স্ট্র্যাটেজি। কি বলছে? একটা হচ্ছে রেশনাল বা ট্রেডিশনাল অ্যাপ্রোচ, আর একটা হচ্ছে ইমার্জেন্ট অ্যাপ্রোচ। এবার আসেন এই যে রেশনাল বা ট্রেডিশনাল অ্যাপ্রোচ বা ইমার্জেন্ট অ্যাপ্রোচ, এটা হচ্ছে স্ট্র্যাটেজিটাকে গ্রহণ করার ক্ষেত্রে, মানে আমি কোন স্ট্র্যাটেজি গ্রহণ করব। আবার স্ট্র্যাটেজি দুইটা কাজ করা, একটা হচ্ছে গ্রহণ করা আর একটা হচ্ছে অ্যাপ্লাই করা। এখন এই যে আমরা রেশনাল অ্যাপ্রোচ বা ইমার্জেন্ট অ্যাপ্রোচ, এগুলো হচ্ছে স্ট্র্যাটেজি গ্রহণ করা, সিলেক্ট করার জন্য। কেমন? এবার আসেন এই অ্যাপ্রোচটা কি দেওয়া হবে। তো রেশনাল বা ট্রেডিশনাল অ্যাপ্রোচ এখানে হচ্ছে অনেকটা মানধাতার আমলের মতো, মানধাতার আমলের মতো, এবং এটা হচ্ছে একটা ব্যুরোক্রেটিক। ব্যুরোক্রেটিক মানে হচ্ছে কি? আমলাতান্ত্রিক। এবার আমলাতন্ত্র মানে কি? আমলাতন্ত্র মানে হচ্ছে ধরেন আমি কোনো একটা কাজ করার আগে আমার সিনিয়রদের জিজ্ঞেস করবো, সিনিয়র যদি হ্যাঁ বলে তাইলে আমি করবো, সিনিয়র যদি না বলে তাইলে আমি করবো। এই হচ্ছে ব্যুরোক্রেটিক। তো যে পদ্ধতিতে সিনিয়র থেকে এটা তাড়াতাড়ি হয় নাকি এই কাজগুলো নিজে করতে পারলাম না, তাড়াতাড়ি জিজ্ঞেস করা লাগবে না, ওইটা তাড়াতাড়ি হয়? কোনটা তাড়াতাড়ি হয়? হ্যালো? জি জি কথা বোঝা যায় না, এই কারণে নেটওয়ার্কের একটু ছিল। কতটুকু বোঝা যায়?
লাস্ট এই যে মানে মানে কতটুকু বুঝতে পারেন না? মানে যে ট্রেডিশনাল অ্যাপ্রোচটা যেটা। আচ্ছা ওকে, আমার কথা হচ্ছে যে ট্রেডিশনাল অ্যাপ্রোচ যেটা, এটা হচ্ছে যে পুরানো আমলের অ্যাপ্রোচ, তাই এটার নাম দিছে ট্রেডিশনাল। মানে কি, আগে বলতো না যে ধরেন আমি বয়সে বড় মানে আমি বেশি জানি, এরকম একটা এমন একটা বিষয় থাকে না, জি জি থাকে কি না? জি হ্যাঁ, তো আমি বয়সে বড় দ্যাট মিনস আমি বেশি জানি, কিন্তু বর্তমানে কি এই অ্যাপ্রোচ অ্যাকচুয়ালি সবসময় অ্যাপ্লাই করে না না। না। আমার থেকে বয়সে যে ছোট সে আমার থেকে বেশি জানতেই পারে, পারে না? তার ডিসিশন ঠিক হইতেই পারে, পারে না? সবসময় যে আমি বয়সে বড় আমার যে ডিসিশন ঠিক হবে এমন তো না। তো রেশনাল অ্যাপ্রোচ মানে হচ্ছে যে এখানে এখানে আসলে বড় ছোট বুঝায় নাই বয়সের, এখানে বুঝাইছে প্রতিষ্ঠানের হায়ার ডেজিগনেশন আর লোয়ার ডেজিগনেশন। তার মানে প্রতিষ্ঠানের হায়ার ডেজিগনেশনে যে সকল ব্যক্তিবর্গরা আছে তাদের থেকে সব সময় পারমিশন নিতে হবে যদি লোয়ার ডেজিগনেশন কোনো কিছু করতে চায়। ওইটা হচ্ছে রেশনাল অ্যাপ্রোচ। এটা হচ্ছে কি বড় রেশনাল সিস্টেম। অ্যাপ্রোচের ক্ষেত্রে কেমন। আর জি। ইমার্জেন্ট অ্যাপ্রোচ কোনটা? ইমার্জেন্ট নাম শুনতেই তো মনে হচ্ছে না যে ইমার্জেন্সি, তাই না? তো তার মানে কি? এটা হচ্ছে রেগুলার। সিচুয়েশনের উপর বেস করে আমি ডিসিশন নিতে পারবো যে এখন বর্তমানে এই অবস্থা, আমাকে আমার অথরিটি আমাকে ধরেন পাওয়ার দিয়ে রাখছে, অথরিটি দিয়ে রাখছে আমার সুপেরিয়র, যে তুমি চাইলে এই কাজটা তোমার সিদ্ধান্ত মতো করতে পারো। তার মানে ইমার্জেন্সি সিচুয়েশনে আমি আমার মতো করতে পারবো। তার মানে যে অ্যাপ্রোচে স্ট্র্যাটেজি গঠন করার সময় ট্রেডিশনালি চিন্তা করা হচ্ছে, হ্যাঁ, হায়ারার্কি লেভেল চিন্তা করা হচ্ছে, সেটা হচ্ছে আমার রেশনাল অ্যাপ্রোচ। হোয়ারএজ যেখানে আমি আমার সিচুয়েশনের উপর বেস করে আমি সিদ্ধান্ত গ্রহণ করতে পারতেছি, দ্যাট ইজ কল্ড ইমার্জেন্ট অ্যাপ্রোচ। ইমার্জেন্ট অ্যাপ্রোচ। But an organization can achieve competitive advantage by orienting its strategy around its external environment. এবার আসেন, এতক্ষণ গেল কি রেশনাল আর হচ্ছে ইমার্জেন্ট। এবার যেটা আছে এটা হচ্ছে কি, এবার স্ট্র্যাটেজিতে আমি বানাবো এটা কিসের উপর ভিত্তি করে বানাবো, এটা আবার দুইটা। সেটা হচ্ছে কি পজিশনিং বেসড আর একটা হচ্ছে রিসোর্স বেসড। পজিশনিং বেসড এক্সটার্নাল এনভায়রনমেন্টের উপর ভিত্তি করে স্ট্র্যাটেজি বানায়। তার মানে কি, ধরেন নর্মালি মানুষজন কি চায় যে আমি অফলাইনে পড়বো, সবাই মিলে বসবো, মানুষজন দেখবে কতজন পড়তে আসছে, তারপরে কেউ চুপ করে আছে কিনা তাহলে যে ক্লাস নিবে সে বুঝতে পারবে, কেউ ঘুমে ঘুরাইতেছে কিনা বা তার অনেক বেশি ঘুম পাইতেছে কিনা, তার মনোযোগ কি ক্লাসে আছে নাকি সে বৈশা বৈশা তার বউয়ের কথা বা জামাইয়ের কথা কিংবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কথা চিন্তা করতেছে। এগুলা ধরেন অনেকে মানে চায় যে আমার অফলাইন ক্লাস হলে ভালো, ঠিক আছে? এটা হচ্ছে, তাইলে আমি যদি চিন্তা করি ধরেন নোবেল প্রফেশনাল একাডেমি যদি চিন্তা করে যে মানুষ বেশি অফলাইন ক্লাস চায়, তাহলে আমার অফলাইনে পড়াইতে হবে। এটার জন্য একটা ভালো রুম দিতে হবে, এসি লাগাতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। যদি আমি এভাবে করে অ্যাপ্রোচ নিই, এটা হচ্ছে পজিশনিং বেসড অ্যাপ্রোচ। এটা হচ্ছে কি পজিশন বেসড পজিশনিং অ্যাপ্রোচ। বেসড তার মানে অ্যাপ্রোচ। পজিশনিং বেসড অ্যাপ্রোচে চিন্তা করা হয় আমার এক্সটার্নাল এনভায়রনমেন্টে মানুষজন এটার উপর ভিত্তি করে আমি অ্যাপ্রোচ করবো, যেটা কিনা ইজি টু ডুপ্লিকেট বা রেপ্লিকেট যাই বলেন না কেন, তাই না? আমি যদি একটা এসি রুম ভাড়া নিয়ে একটা গ্লাস ডোর নিয়ে ওইখানে যদি আমি ক্লাস করাইতে পারি, আরেকজনও তো একটা এসি রুম ভাড়া নিয়ে সেখানে ক্লাস করাইতে পারে, পারে না? পারে কিনা? জি হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমার পজিশনিং বেসড অ্যাপ্রোচ। রিসোর্স বেসড অ্যাপ্রোচ যেটা আছে, এটা হচ্ছে আপনার আপনার নিজের রিসোর্সের উপর ভিত্তি করে আপনি সিদ্ধান্ত নেন। এটা সম্পূর্ণ আপনার নিজের কোয়ালিটি। তাহলে কি, ধরেন আমরা কি চিন্তা করি, আমাদের চিন্তা হচ্ছে যে আমরা আমাদের ক্লাসটাকে এমন ভাবে কন্ডাক্ট করব যে আমরা অফলাইন না করাইলেও মানুষ যেন এখানে ভর্তি হয়। তাহলে ক্লাস তো এক একটা এক এক ধরনের এক এক রকম হয়, হয় না? ধরেন আপনারা যারা এখন এই মুহূর্তে ক্লাসের ভেতরে আছেন, বা আমি এটাকে ক্লাস বলবো না, এটাকে আমরা নলেজ শেয়ারিং সেশন বলবো। আমি বিশ্বাস করি যে আমারও আপনাদের থেকে অনেক কিছু জানার আছে এবং আপনারও এখান থেকে অনেক কিছু জানার আছে। তো দুইজনের থেকে যেহেতু জানার আছে, তাই এটাকে আমরা ধরেন বললাম নলেজ শেয়ারিং সেশন। এখন
এই নলেজ শেয়ারিং সেশনে আপনি এর আগেও তো অনেক জায়গায় দেখছেন, ক্লাস করছেন, এখানেও দেখতেছেন। তো আমরা কি ইউনিক কিছু জিনিস দেখাচ্ছি না? ফর এক্সাম্পল, আমরা আপনাকে ম্যানুয়ালটাকে এভাবে ভেঙে ভেঙে লাইন ধরে ধরে কমপ্লিট করাচ্ছি। আবার যেটা দরকার নাই বলতেছি এটা লাগবে না, যেটা দরকার বলতেছি এটা লাগবে। তাহলে এটা কি আমাদের ইউনিকনেস না? জি ঠিক আছে না? এখন জি আপনারা জি যারা অলরেডি কয়েকবার পরীক্ষা দিয়ে ফেলছেন, হ্যাঁ, এখানে আপনারা দেখবেন কম্পিটেন্স আর হচ্ছে রিসোর্স, এটার আবার ভাগ আছে। এটা পিছনের দিকের একটা চ্যাপ্টারে আছে। কম্পিটেন্স দুই ধরনের, রিসোর্স দুই ধরনের। হ্যাঁ, কম্পিটেন্স দুই ধরনের, সেটা কি একটা হচ্ছে থ্রেশহোল্ড কম্পিটেন্স, যেটা সবার কাছে থাকে। আর একটা হচ্ছে কি কোর কম্পিটেন্স। ঠিক আছে? আবার রিসোর্সের বেলা কি আছে? থ্রেশহোল্ড রিসোর্স আর হচ্ছে ইউনিক রিসোর্স। তাহলে যেটা থ্রেশহোল্ড কম্পিটেন্স তো সবার কাছে থাকে যারা ক্লাস নেয়, রিসোর্স তো সবার ক্লাসে থাকে যারা ক্লাস নেয়। যে রিসোর্স সবার কাছে অ্যাভেলেবেল এটাকে বলে থ্রেশহোল্ড রিসোর্স। বা যেই কম্পিটেন্স মানে যারা ক্লাস নিচ্ছে তারা তো ক্লাস তো নিতে পারে না, এটা তো নিতে পারে। যে ক্লাস নিতে পারে তার ক্লাস নেওয়ার ক্যাপাবিলিটি আছে, নর্মালি যেটা তার আছে সেটাকে বলা হয় থ্রেশহোল্ড কম্পিটেন্স, তার দক্ষতাটা থ্রেশহোল্ড কম্পিটেন্স। আর কোনো ব্যক্তি যার কাছে যদি রিসোর্সের মধ্যে আলাদা কিছু থাকে সেটাকে বলে ইউনিক রিসোর্স। আর যেটা কিনা সহজে ডুপ্লিকেট করতে পারে না, এটা তার আলাদা বৈশিষ্ট্য। আবার কনফিডেন্সের বেলা কিছু কিছু মানুষজনের কাছে কিছু কিছু ইউনিকনেস আছে, যারা বিভিন্ন ধরনের হাসি ঠাট্টার মাধ্যমে আপনাকে বুঝাইতে পারবে। এটা হচ্ছে তাদের কোর কম্পিটেন্স। বুঝতে পারছেন? জি এখন এবার আমি যদি জিজ্ঞেস করি রিসোর্স বেসড অ্যাপ্রোচে যে রিসোর্স গুলা থাকে এটা কি ইউনিক থাকে নাকি কোর থাকে বলেন তো? ইউনিক ইউনিক সরি, আমি ভুল বলছি প্রশ্নটা। থ্রেশহোল্ড থাকে নাকি কোর থাকে? কোর থাকে কোর থাকে, ওকে। রিসোর্সের বেলা হচ্ছে রিসোর্সের বেলা হচ্ছে আপনার ইউনিক রিসোর্স আর হচ্ছে থ্রেশহোল্ড রিসোর্স দুইটা। তার মানে থ্রেশহোল্ড থাকে না, ইউনিক থাকে। তো ইউনিক তার মানে হচ্ছে আমার রিসোর্স বেসড আমি তখনই অ্যাপ্লাই করব যখন দেখবো যে আমার কাছে ইউনিক কিছু আছে। ইউনিক যদি রিসোর্স না থাকে তাহলে নর্মালি মানুষ ওই পজিশনিং বেসড অ্যাপ্রোচই করে। তাইলে এবার আমি কি বুঝতে পারছি যে কখন পজিশনিং বেসড অ্যাপ্রোচ করবে যখন সচরাচর আর কখন রিসোর্স বেসড অ্যাপ্রোচ করবে? ক্লিয়ার? আর একটু একবার বলো পজিশন বেস অ্যাপ্রোচ আর রিসোর্স বেস অ্যাপ্রোচ রিসোর্স বেস অ্যাপ্রোচ পজিশনিং বেসড অ্যাপ্রোচ হচ্ছে এখানে যে ধরেন এনপিএ বা নোবেল প্রফেশনাল একাডেমি, তাদের কাছে স্পেশাল কিছু নাই, সবার কাছে যা আছে আমার কাছেও তাই আছে। তখন আমি চিন্তা করব মানুষ কি চায়, এভাবে করে আমারে দিতে হবে। এখন মানুষ যদি বলো অফলাইন, তাহলে আমি অফলাইনেই যাবো। এটা হচ্ছে কি পজিশন বেস পজিশনিং বেসড। আর যখন আমার কাছে ইউনিক কিছু আছে তখন আমি চিন্তা করবো যে ভাই আমি অফলাইন করাই না, আমি রেকর্ড দিই না। আপনাদের ভালো লাগলে করেন, না ভালো লাগলে নাই। রেকর্ড দেওয়া হয় বাই দ্য ওয়ে, সার্টিফিকেট লেভেল আমরা রেকর্ড দিই না, পিএলএ দিই। তো এখন ধরেন এখানে বলে দিব যে আমাদের এখানে রেকর্ডও দেওয়া হয় না, আমাদের এখানে অফলাইন ক্লাসও হয় না, আপনার ভালো লাগলে করেন, না লাগলে নাই। এটা আমি কখন বলতে পারতেছি? যখন আমার ইউনিক থাকবে ইউনিক ইউনিক রিসোর্স থাকবে কিছু থাকবো, এক্স্যাক্টলি। আর যখন আমার কাছে ইউনিক কিছু থাকবো না, থ্রেশহোল্ড থাকবো, তখন আমি কি করবো? কাস্টমার কি চাই এটার দিকে বেশি প্রায়োরিটি দিব, তাই না? জি যে বাইরে মানুষ এটা চাইতেছে, আমারও এটাই করতে হবো, না করলে তো আমার কাছে কেউ আসবো না। বুঝছেন এবার? জি তার মানে এক্সটার্নাল এনভায়রনমেন্টে ফোকাস করা হয় যখন কারো কাছে রিসোর্স এবং কম্পিটেন্স যেটা থাকে ওইটা কিনা থ্রেশহোল্ড, মানে যেটা কমন। আর যখন কারো কাছে ইউনিক কিছু থাকে, আলাদা টাইপের কিছু থাকে বা কোর কিছু থাকে যেটা কিনা সহজে রেপ্লিকেট বা ডুপ্লিকেট করা যায় না, তখনই মানুষ রিসোর্স বেসড অ্যাপ্রোচ অ্যাপ্লাই করে। ক্লিয়ার? জি আচ্ছা, তো দাগাই তো ফেলছেন আশা করি। এবার আসেন লেভেল জি অফ স্টাডি। একটা হচ্ছে কর্পোরেট, একটা হচ্ছে বিজনেস, একটা হচ্ছে ফাংশনাল। কর্পোরেট কাকে বলে? আপনারা হচ্ছে গ্রিন কালার যেটা মার্ক করা আছে না, শুধু এটা দেখা, গ্রিন আর রেড কালার, যেটা নিচে কালো করে টাকানো আছে ওটা না লাগালেও চলবে। আর আমার কথা শুনতে থাকে। এবার হচ্ছে যে কর্পোরেট স্ট্র্যাটেজি। কর্পোরেট স্ট্র্যাটেজি কি, ধরেন আমরা একটা কোম্পানি দিয়ে উদাহরণ দিই, সেটা হচ্ছে কি একটা কোম্পানি, ধরেন ইউনিলিভার কিংবা ধরেন ওয়ালটন দিয়ে বুঝে, বাংলাদেশি কোম্পানি। হ্যাঁ, ওয়ালটন। ওয়ালটন তো জাস্ট একটা কোম্পানি, একটা কোম্পানি। ওয়ালটন ফ্রিজ, ওয়ালটন এসি আলাদা আলাদা আছে না? জি ওয়ালটন তো হচ্ছে একটা গ্রুপ, তাই না? জি এখন ওয়ালটন হচ্ছে একটা গ্রুপ, এবার ওয়ালটনের ভিতরে আবার ধরেন ফ্রিজ, এসি,
মোবাইল, হ্যাঁ, কার, এরকম করে অনেকগুলা কোম্পানি আছে। আবার ফ্রিজের মধ্যে আবার কি আছে ধরেন, সেলিং ডিপার্টমেন্ট, প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট, আমার হাতের লাই একটু বৃষ্টি, একটু বুঝে নিয়ে না। তারপর হচ্ছে আপনার মার্কেটিং ডিপার্টমেন্ট, ঠিক আছে। এভাবে করে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, আরো অনেক ডিপার্টমেন্ট আছে, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। এখন ধরেন ওয়ালটন গ্রুপ পর্যায়ে যে স্ট্র্যাটেজিটা হাতে নিবে, কোন পর্যায়ে? গ্রুপ পর্যায়ে। গ্রুপ পর্যায়ে, এটাকে আমি বলবো কর্পোরেট স্ট্র্যাটেজি। কি বলবো? কর্পোরেট স্ট্রিট। কর্পোরেট স্ট্র্যাটেজি। ওয়ালটন যখন প্রত্যেকটা আলাদা আলাদা কোম্পানি ক্রিয়েট করছে, এসির জন্য আলাদা, মোবাইলের জন্য আলাদা, ফ্রিজের জন্য আলাদা, কারের জন্য আলাদা, এসির কোম্পানি কি কোনো কারণে কারের কোম্পানির অ্যাড দিব যে মানে এসি, ওয়ালটন এসি কিনুন, ওয়ালটন কার, সেরকম কিছু দিব? কিংবা না না। বলবো যে ওয়ালটন মোবাইল কিনুন, ওয়ালটন এসি, এমন কিছু দিব? না। তার মানে হচ্ছে ওয়ালটন মোবাইলেরটা সম্পূর্ণ মোবাইল দেখবো, এসিটা সম্পূর্ণ এসি দেখবো, কারেরটা সম্পূর্ণ কার দেখবো। তাদের প্রত্যেকের আলাদা আলাদা, যেটাকে বলে সেন্টার আর কি, কস্ট সেন্টার, ডিস্ট্রিবিউশন সেন্টার, মানে পুরো প্ল্যানিং সেন্টারই আলাদা, তাদের স্ট্র্যাটেজিক সেন্টারই আলাদা। এই যে আপনার ফ্রিজ, ওয়ালটন ফ্রিজ একটা আলাদা কোম্পানি, এসি একটা কোম্পানি, যাদের আলাদা আলাদা সব আলাদা করে হয়, এটাকে বলা হয় এসবিইউ। কি বলে? এসবিইউ বা স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট। তার মানে ওয়ালটন ফ্রিজ একটা স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট, ওয়ালটন এসি একটা স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট, ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্সেস একটা স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট, ওয়ালটন মোবাইল একটা স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট। কেমন? তাহলে প্রত্যেকটা কোম্পানির পর্যায়ে আলাদা আলাদা যে স্ট্র্যাটেজি, এটাকে বলে বিজনেস স্ট্র্যাটেজি। কি বলে? বিজনেস। আর ধরেন, এবার ধরেন ওয়ালটন ফ্রিজের মধ্যে আবার প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট, তারা আলাদা স্ট্র্যাটেজি বানায়, সেলিং ডিপার্টমেন্ট তারা আলাদা স্ট্র্যাটেজি বানায়। ওয়ালটন ফ্রিজের সেলিং ডিপার্টমেন্ট যেমন আলাদা স্ট্র্যাটেজি বানায়, ওয়ালটন এসি সেলিং ডিপার্টমেন্ট আলাদা স্ট্র্যাটেজি বানায়, সবারই আলাদা আলাদা। এখন ওয়ালটন ফ্রিজের সেলিং ডিপার্টমেন্ট যে স্ট্র্যাটেজি বানায়, প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট কি সেম স্ট্র্যাটেজি বানায়? না। সেলিং এর না। তো প্রকিউরমেন্ট নিয়ে রেসপন্সিবিলিটি নাই, তার রেসপন্সিবিলিটি সেল করা, তাই না? তো সে হচ্ছে সেলের জন্য বানায়, প্রকিউরমেন্ট হচ্ছে প্রকিউরমেন্টের জন্য বানায়, মার্কেটিং হচ্ছে মার্কেটিং এর জন্য বানায়। তাহলে এই যে ফাংশনাল পর্যায়ে যেটা, ওইটা হচ্ছে ফাংশনাল স্ট্র্যাটেজি। ক্লিয়ার? তার মানে গ্রুপ পর্যায়ে যেটা, এটা কর্পোরেট স্ট্র্যাটেজি, এসবিইউ পর্যায়ে যেটা, এটা হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজি, ফাংশনাল পর্যায়ে যেটা, এটা ফাংশনাল স্ট্র্যাটেজি। বুঝা গেছে? জি। জি জি। ফাইন। এবার হচ্ছে, যেহেতু বুঝে গেছেন, এখানে আর কিছু বোঝানোর নাই, সব দাগাই ফেলেন। দাগানো হয়েছে? এখন কথা হইলো, আপনি বলতে পারেন ভাই এটা আমি কেন দাগাই দিচ্ছি? এটা দাগাই দিচ্ছেন পরীক্ষার আগের দিন রাতে পড়ার জন্য, বুঝছেন? সিম্পল অ্যান্সার। বা আপনি পরে পড়ার জন্য যান, পরে পড়েন, পরীক্ষার আগের দিন পড়েন, যখন ইচ্ছে পড়েন, মানে আগে তো পড়তেই হবে। আর বোঝানোর জন্য আমি জাস্ট টপিকটার সাথে কোনটা কি বোঝাচ্ছে সেটা বলে দিচ্ছি, বাট দাগানোটা আপনাকে পড়তে হবে। আশা করি দাগানো হয়ে গেছে, নাহলে একটা স্ক্রিনশট নিয়ে নেন বা ছবি তুলে নেন। ওকে, নেক্সটে যাচ্ছি। এবার আসেন, rational planning model originated by Ansuf involves strategic analysis, choice, implementation of chosen strategy, review and control. তার মানে রেশনাল প্ল্যানিং মডেল এখানে সাইড ভাগে ভাগ করছে। স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস, প্রথম হচ্ছে স্ট্র্যাটেজিরে অ্যানালাইসিস করবে, কইরা এটারে চয়েস করবে যে কোনটা আমার জন্য ভালো হয়, চয়েস করে এটারে ইমপ্লিমেন্টেশন করবে। তারপর সবশেষে দেখবো যে রিভিউ অ্যান্ড কন্ট্রোল করে সবকিছু ঠিক আছে কিনা। কেমন? এবার আসেন, ইমার্জেন্ট অ্যাপ্রোচ ভিউ স্ট্র্যাটেজি অ্যাজ কন্টিনিউটি ইনক্রিমেন্টালি ইভলভিং। তার মানে ইমার্জেন্ট অ্যাপ্রোচ অনুসারে স্ট্র্যাটেজি কি হয়, ইভলভ হইতে থাকে না, সেটা করতে থাকে। ক্লিয়ার? ওই যে আমরা যেটা বললাম যে আপনাকে অথরিটি দিয়ে দিতে, আপনি আপনার তো করতে পারতেছেন, তাই না? এখন জি দাদা, আপনার আচ্ছা, নেটওয়ার্ক একটু আবার একটু আটকে আটকে গেছে। ঠিক আছে, সমস্যা নাই। সমস্যা নেই। হ্যাঁ, কন্ট্রোল কর। তো ওকে, এবার আসেন, আমি বললাম যে রেশনাল অ্যাপ্রোচ কি বা কোনটা, এটা তো আমি উপর থেকে আগে বলে দিছি না? আরে না, জি জি। জি বলছেন।
এটা কি টপ ডাউন, উপরের থেকে নিচের জন্য আছে? উপরে যে আছে সে বললে তারপর আমি করবো, নাহলে আমি করবো না। সো এটা টপ ডাউন অ্যাপ্রোচ। এটা একটা ফর্মাল, ইনফর্মাল না। কিছু করার আগে যেহেতু বারবার পারমিশন নেওয়া লাগে, তাহলে এটা ফর্মাল না জি কিনা? আর যেহেতু এটা পুরাই নামওয়ালা জিনিস, তো তার মানে এটা হচ্ছে ট্রেডিশনাল কি ট্রেডিশনাল অ্যাপ্রোচ, কেমন? আর এখানে যা বলছি সব এখানে বলা আছে। আমি যা অলরেডি আগে বলে দিচ্ছি, এগুলো একটু দাগায় আনেন কষ্ট করে। তো না বলতে জিজ্ঞেস করে। বুঝছে? জি জি এবার আসেন ইমার্জেন্ট অ্যাপ্রোচ। ইমার্জেন্ট অ্যাপ্রোচ আমরা কি বলছি, যে নিচের মানে যারা লোয়ার অথরিটিতে বিলং করে তাদেরকে পারমিশন দেওয়া হয়েছে, বা তারাও তাদের স্ট্র্যাটেজিতে তাদের অবদান রাখতে পারে। তো যেহেতু তারা স্ট্র্যাটেজিতে তাদের অবদান রাখতে পারতেছে, তার মানে বটম থেকে আমি অবদান রাখতে পারতেছি। তো এটাকে বলা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ। আর এখানে অবদান রাখতে পারে বললে কি কারণে পারে, কারণ এখানে কি করে, তাদেরকে সিগনিফিক্যান্ট অটোনমি দেওয়া হয়। অটোনমি মানে কি? ক্ষমতা হ্যাঁ, ক্ষমতা দেওয়া হয়, কাজ করার মানে ক্ষমতা দেওয়া হয়। স্বায়ত্ত শাসন, তারা নিজে এসে নিজে করবো, মানে তার হুম, নিজেরটা সে নিজে বুঝে নিব। ক্লিয়ার? একে হুম, স্বায়ত্ত শাসন বলে। ঠিক আছে, গুড। ক্লিয়ার তো না? হুম। জি কোনো কিছু না বুঝে থাকলে আমাকে বারবার জিজ্ঞেস করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি এগুলা অলরেডি আগে সব বুঝে এসেছি। এখন জাস্ট আপনি যদি না বুঝে থাকেন আমাকে জিজ্ঞেস করবেন, আর কিছু না। ঠিক আছে? জি জি জি। এরপরে আসেন, লাগানো হয়েছে। জি এখন যদি কেউ না বুঝে, ওই ব্যক্তি তিনিই হবেন যিনি এতক্ষণ ক্লাসে ছিল না, মাত্র ঢুকছে। কিন্তু এত প্রথম থেকে যদি কেউ থেকে থাকে, ওনার বুঝতে অসুবিধা হওয়ার কথা না। আচ্ছা, এবার আসেন এখানে। এটা এতটা ইম্পর্টেন্ট না, মানে মিনবার্গ বলছে আর কি, যে প্ল্যানিং ডাজ নট ওয়ার্ক আউট ইন প্র্যাকটিস। মানে প্ল্যানিং সবসময় প্র্যাকটিস বাস্তবে ওয়ার্কআউট করে, বিষয়টা এমন না। অনেক ধরা বাঁধা নিয়ম হইতে পারে, পারে না? আপনি ধরেন প্ল্যান করছেন, ধরেন আমি আমি যদি আমার কথা বলি, আমি এখন ঢাকায় যাচ্ছি। হ্যাঁ, আমি বাসে আছি। তো দেখা গেছে বাসে থাকতে থাকতে আপনাদেরকে ক্লাস নিচ্ছি। তো দেখা গেছে আমি ঢাকায় যাচ্ছি, আমার প্ল্যান ছিল যে আমি আরো তাড়াতাড়ি করে বাসা থেকে বের হবো, সকালবেলা ঘুম থেকে উঠে সকালেই চলে যাব, রাতে আমি যেন বাসায় গিয়ে তখন ক্লাস নিতে পারি, বা হলে গিয়ে যাই হোক। তো কিন্তু সেই জায়গায় হলে বলতে কি, আমার ঢাকায় বাসাও আছে, আর আমি মাঝে মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলও থাকি। তো দেখা গেছে আপনার, আমি যেখানে গিয়ে নিবো না কেন, এটা আমার প্ল্যান ছিল গতকালকে, বাট আমি তো সেটা করতে পারিনি, পারিনি। কেন পারিনি? কারণ বলতে পারে কোনো না কোনো কারণে সকালবেলা আমার নতুন কাজ হাতে আসবে, তার নতুন করে কোনো বিপদ আসতে পারে, অনেক কিছু হইতে পারে। এই কারণে মিনবার্গ বলছে যে আপনি প্ল্যানিং করলে যে সবসময় ঠিকঠাক হইব, এটার কোনো গ্যারান্টি নেই। তার মানে আপনাকে প্ল্যানিংটা প্র্যাকটিক্যাল করবেন ফ্লেক্সিবল রাখতে হবে। কি করতে হবে? ফ্লেক্সিবল ফ্লেক্সিবল রাখতে হবে। মানে আপনি প্ল্যান এটা করছেন, এটা হবে না মানে আপনি সব ছাড়িয়ে নিবেন। ধরেন কথার কথা, আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়তে আসছেন, আমরা সবাই চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়তে আসছি। এখন আমরা ধরেন চিন্তা করছি যে সিএসিসি পিরিয়ডে যেমনি হোক পাস করে ফেলবো, এটা টার্গেট। এখন ধরেন আমরা সিএসিসি পিরিয়ডে আমাদের মানে লেভেল ক্লিয়ার হয় নাই, বা আমরা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হই নাই। তার মানে কি? তার মানে আমি কি সিএসিসি পিরিয়ড চলে গেলে আমি বলবো যে শেষ, আমারে দিয়ে আর হইব না, সিএ তাইলে বাদ? এটা করলে হবে? হবে না। তখন আবার আপনারা নতুন করে প্ল্যান করতে হবে। নতুন করে না, মানে প্ল্যানটাকে একটু চেঞ্জ করতে হবে, যে হ্যাঁ, এখন তাহলে এটা এইভাবে করে করা যায়। তার মানে এটাই হচ্ছে যে প্ল্যানিং কখনো স্ট্রিক্ট থাকতে হবে না, প্ল্যানিং ফ্লেক্সিবল। প্ল্যানিং যেহেতু সবসময় কাজ করে না, তাই মিনবার্গ এটারে ক্রিটিসাইজ করছে। আর এগুলো হচ্ছে ক্রিটিসাইজের কারণ। শেষ। ক্লিয়ার? কারণগুলো বাম পাশে দেওয়া আছে। যে আপনি রুটিন রেগুলার চিন্তা করে রাখছেন, এটা অনেক সময় হয় না। আপনি কিছু প্ল্যান রেডি রাখছেন, আপনার যে যে কাজগুলো আপনি করবেন চিন্তা করছেন, এগুলো অনেক সময় আপনি নিজে করতে পারেন না। ইন্টারনাল অনেক পলিসির কারণে আপনি সেটা পারেন না। অনেক সময় বাইরে থেকে অনেক ধরনের পাওয়ার চলে আসে, বাইরের থেকে হইতে পারে, বিতর্গত হইতে পারে, বিভিন্ন জায়গায়। আপনি চাইলে আপনার এই কাজটা করতে পারেন না, আর এটা অনেক সময় ইমপ্র্যাকটিক্যাল হয়।
অনেক সময় হয়, নট সব সময়। ঠিক আছে, এগুলো হচ্ছে প্ল্যানিং ওয়ার্কআউট না করার কিছু কারণ। এবার চলে আসেন, when recommending an appropriate strategy development process for an organization, be it a rational or emergent approach। অর্থাৎ এখানে আমি যে রেকমেন্ড করতে যাব, এবার আসেন পরীক্ষার হলে আমার কি করার দরকার। আমি পরীক্ষার হলে রেকমেন্ড করার সময় আমাকে কি করতে হবে, এটা বলতে হবে যে ধরেন কথার কথা, আপনাকে একটা জায়গায় বলে দিছে যে আপনি এখন ঢাকায় যাচ্ছেন। এখন ঢাকা আপনি গিয়ে বাসায় উঠতে পারেন, আপনি গিয়ে হলে উঠতে পারেন। কারণ আমি আমার কথা বলি, আমি এখন ঢাকায় গিয়ে বাসায় উঠতে পারি, আমি এখন ঢাকায় গিয়ে জগন্নাথ হলে উঠতে পারি। হ্যাঁ, করেন এখন আমি ঢাকায় গিয়ে বাসায় উঠবো নাকি জগন্নাথ হলে উঠবো বা হলে উঠবো, যাই হোক ঢাকায় হলে উঠবো, এটা যদি আপনারা আমি কোশ্চেন করি আপনি কি উত্তর দিবেন বলেন তো? একটুক জানাইছি, আর বেশি কিছু জানাই নাই। এখন বাজে রাতের 10টা 10-11। 11। হ্যাঁ, এবার বলেন। যেটা আমার জন্য কনভিনিয়েন্ট হয়, কাছে হয়। ও, আমার জন্য কনভেনিয়েন্ট কি, এটা কি আপনি বলবেন নাকি যে দাদার জন্য যেটা কনভেনিয়েন্ট দাদা সেটা করবে? আপনি কি পরীক্ষার হলে এটা লিখবেন যে প্রতিষ্ঠানের জন্য যেটা কনভেনিয়েন্ট প্রতিষ্ঠান সেটা করবে? শুধু এটা লিখে দিলে তো তাহলে তার কিছুই লেখা লাগে না। আপনি বলবেন যে, আপনারা বললো যে ভাই এটা কি হবে, আপনি বলবেন যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তো একটাই হইব, এটাই প্রতিষ্ঠানের জন্য যেটা কনভেনিয়েন্ট এটাই করবে। প্রতিষ্ঠানের জন্য যেটা এটা বললে হইব? হবে? হবে না তো। তাহলে তাহলে না, কি এখন হবে আপনি না। হইবে? এটাকে কিভাবে অ্যান্সার করতে পারেন? হ্যাঁ বলেন। আমি কিন্তু সিনারিও বেশি লিখি নাই, তো তার মানে সিনারিওটা আপনারা বানাইতে হবে। সিনারিওতে কি আছে, নোবেল শাহ এখন ঢাকায় যাচ্ছে, সে এখন বাজে রাতে 10টা 12, ঢাকায় পৌঁছাইতে পৌঁছাইতে 2টা 3টা বাজবে। নোবেল শাহ এখন কি বাসায় যাবে নাকি হলে যাবে? এবার আপনি লেখাটা এভাবে লিখবেন যে নোবেল শাহ এখন ঢাকায় যাচ্ছে। প্রথমে যদি এমন হয় যে ঢাকায় গেলে নোবেল শাহর বাসা খোলা থাকে এবং ওইটা তার জন্য সেফ হয়, তো মানে বাসের থেকে নামার সাথে সাথেই তার বাসা থাকে, তাহলে নোবেল শাহর বাসায় যাওয়াই শ্রেয়। আর নোবেল শাহর যদি বাসায় এখন এই মুহূর্তে ঢুকতে না দেয় এবং দূরত্ব অথবা দূরত্ব যদি বাসার অনেক দূরে হয়, হলেরটা কাছে হয়, তার মানে আহ, এটা আমি কি আপনাদেরকে সিনারিওতে দিছি? কথা বলেন। বুঝতে পারছি, কি ভাই, মানে জিনিসটা আমাকে লজিক্যালি প্রেজেন্ট করতে হবে আর কি, মানে যেটাই প্রেজেন্ট সিনারিও করতে হোক। হবে, মানে আপনারা সব এখানে দিবে না, আপনাকে নিজের থেকেও কিছু লিখতে হবে যে ভাই এটা মানে হচ্ছে অডিট ওপিনিয়ন, যারা লজিক অডিট, অ্যাপ্লাই আমি জানি করে, না হ্যাঁ। আপনাদের, হ্যাঁ হ্যাঁ, ওকে, আমি জানি না আপনাদের লজিক মধ্যে কেউ অ্যাপ্লাই আমাদের সাথে করে অডিটে আমাকে দুই আছেন কিনা। তিনটা অপশন দেখাই দিতে হবে আগে, দুই তিনটা এক্স্যাক্টলি। অপশন হ্যাঁ বলতে হ্যাঁ, হবে, হ্যাঁ। আপনাকে এটাই মেইন ডিরেক্ট কাজ। অ্যান্সার মারা যাবে না, মানে দেয়া যাবে না। ঠিক আছে, আহ, জি ক্লিয়ার জি জি, এবার? বুঝতে পারছি। জি জি, আপনি আমাদেরকে এই যে আচ্ছা, লেখার টেকনিক গুলো একটু বলে দিন, কারণ আমরা তো বারবার হ্যাঁ আটকে হ্যাঁ যাচ্ছি ভাই, তো। এটা তো বলেছি ওই সাথে হুম। প্রথমত হচ্ছে, আপনি মানে আমি একটা কথা বলি, আমি জানি না আপনাদের মধ্যে কেউ অডিটের আছেন কিনা বা অডিট পড়তে চান বা এরকম। অডিটের ওপিনিয়নটাও এরকম, ডাইরেক্ট ওপিনিয়ন দেওয়া যাবে না। আপনারা এইভাবে করে বলতে হবে যে ধরেন যদি আপনাকে পুরো কেস দিয়ে দেয় তাইলে তো দিয়েই দিত। যদি কেস পুরাটা না দেয়, ধরেন গতবার যে পরীক্ষা আসছে, মানে এই যে যেটা রেজাল্ট হইলো, এখানে 4টা কেস আলাদা আলাদা করে দিয়েই দিছে, 4টা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল প্রশ্ন ছিল। হুম, আর অনেক সময় প্রশ্ন থাকে কেস দেয় না, বলছে যে এরকম মানে একটা কেস দেয়, এখানে পুরো আলাদা আলাদা ভেঙে দেয় না, বলে যে আপনি একটা প্রতিষ্ঠানে অডিট করতে গেছেন, এখানে এই হয়েছে, এবার এটার আপনার ওপিনিয়ন দেন। তখন আপনারা এইভাবে মেনশন করতে হবে যে এটা যদি এটা হয় তাইলে আমি আনকোয়ালিফাইড দিব, এটা যদি এটা হয় তাইলে আমি আনকোয়ালিফাইড এর সাথে এমফাসিস অফ ম্যাটার দিব, এটা যদি এটা হয় তাইলে আমি কোয়ালিফাইড দিব। এইভাবে করে ভেঙে কয়েকটা জিনিস দেখাইতে হবে এবং আপনার যে খাতা দেখবে ওনাকে বুঝাইতে হবে যে আপনি জানেন যে কোনটা হইলে কি করতে হবে। বুঝছেন? জি বুঝতে আর পারছি। যেহেতু কথাগুলো বলতেছি, আরো একটা কথা বলি যে যেহেতু আপনারা এখানে জয়েন করছেন, আমাদের সবার টার্গেট কি, পাস করা, তাই না?
জি নাকি? জি জি পাস করাটা এবার একটু কথা মন দিয়ে শুনেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। যারা আমাদের সাথে আছেন তাদের পাস করাটা তিনটা জিনিসের উপর ডিপেন্ড করবে। তিনটা জিনিসের উপর। কি কি বলতেছি। এক নাম্বার, প্রথমত হচ্ছে আপনাকে যা পড়ানো হবে, মানে আপনি যা এখান থেকে পাচ্ছেন এগুলো একদম ভালো করে করবেন। আপনাকে অনেক কিছু বাদ দেওয়া হবে যেটা আপনার দরকার নাই। ধরেন আমি বললাম যে এগুলা পড়িয়েন না, এগুলো বাদ, এতটা দরকার নাই, এটা পড়েন, এটা দরকার আছে। ওইটা পড়িয়েন না, ওইটা বাদ। যেটাতে আমি যা বলবো এটা দরকার আছে, ওইটা মাস্ট দরকার আছে। এখন আপনি যদি চিন্তা করেন দাদা তো অনেক কিছুই বাদ দিয়ে দেয়, তাইলে আমিও একটু দাদার তো বাদ দিই, এরকম, বা দাদার থেকে আমি একটু বাদ দিয়ে দিই, আপনি এটা ভাবেন, তাইলেই শেষ, বাদ। আপনি প্রথম ধাপে বাদ হয়ে গেছেন। তার মানে আমি আপনাকে যেটা দিচ্ছি সেটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। আর আমি যেটা বাদ দিচ্ছি সেটা আপনার ইচ্ছা হইলে পড়তেও পারেন, আপনার ইচ্ছা, তার দরকার নেই। এটা গেল স্টেপ ওয়ান। স্টেপ টু, সেটা হচ্ছে যে আপনি এখান থেকে জানছেন এবং এটাকে পরীক্ষার হলে প্রশ্ন বুঝে লিখে দিয়ে আসতে হবে। আমি তো আমার মতো করে আপনাকে বোঝাচ্ছি যেটা এভাবে করবেন, এভাবে করবেন, সেভাবে। আমাদের এখানে এবার এমন স্টুডেন্টও আছে, আমি জানি না, রুবাইয়া আপনি কি এখন এটা গেছে এখানে এমন, যিনি সার্টিফিকেট লেভেলে এখনো 3 বিষয় বাকি। ওনার হচ্ছে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট ইনফরমেশন এবং প্রিন্সিপালস অফ ট্যাক্সেশন বাকি। উনি কয়েকবার এই 3টা পরীক্ষা দিতে পাস করতেছে না। উনি গতবার আমার কাছে আসছিল যখন, তো আমাকে এই কথাটা জানাইতো। আমি বললাম যে আপনি কয়বার এই 3 বিষয় পরীক্ষা দিবেন, এগুলো আপনাদের জানার দরকার। কেন দরকার একটু পরে বুঝবো। তো উনি বলছে যে আমি হচ্ছি ভাইয়া এই নিয়ে ট্যাক্স, এমআইআর, আপনার অ্যাকাউন্টিং, এটা মোটামুটি ধরেন অনেকবার দিয়ে ফেলছি। তখন আমি বললাম যে ঠিক আছে, তাহলে আপনি একটা কাজ করেন, আপনি হচ্ছে এগুলোও দেন, সাথে ফ্লেক্সিবল ক্লাসে জয়েন করে অডিটার আইটি পরীক্ষা দেন। তো যাই হোক, আমি ওনাকে 2টা দিতে বলছি, উনি আইটি করে নাই। উনি বলছে আমি পারবো না, আমি একটা নিছি। তো ভালো কথা, একটা দিছে। তো আল্লাহর রহমতে উনি মানে সিএল এর রেজাল্টটা সাথে সাথে দেয়, পিএল এর রেজাল্টটা অনেক পরে দেয়। সিএল এর পরীক্ষা আগে হয়েছে, সিএল এরটা পরে হয়েছে। তো ওনার সিএল এর পরীক্ষা হয়েছে পরে, কিন্তু রেজাল্ট আগে দিচ্ছে। সিএল এ উনি 3টার একটা এখনো পাস করে নাই, 3টাই বাকি। এই সেশনে আবার পড়তেছে। কিন্তু সিএলএ উনি এবার প্রথমবার পড়ছে, প্রথমবার পড়ে একবার পরীক্ষা দিয়ে ফার্স্ট সিটিং এই পাস, অডিট পরীক্ষা, বুঝছেন? তো এখন জি বিষয়টা জি হচ্ছে আমাদের উনি কি করছে। প্রথমত ওই যে যেটা বললাম 3টা জিনিসের উপর ডিপেন্ড করে। তাহলে একটা জিনিস হলো উনি, আমি যা পড়াইছি, যেহেতু উনি 3টা এমনিই বাকি, তো ওনার এত টাইম নেই যে উনি আরো আরো অনেক কিছু পড়বে, এত সময় ওনার নাই। মানে আমি যেটা দিছি এটা পড়তেই অনেক সময় লাগিয়ে দিত, আরো 3 বিষয়ের ম্যাথ বাকি। তো উনি আমার দাগানোর বাইরে কিছুই পড়ে নাই, কিছুই পড়ে নাই। দ্বিতীয় কথা হচ্ছে কি, উনি সেটা পরীক্ষা হলে দিয়ে আসতে পারছে। পরীক্ষার হলে দিয়ে আসা আবার 2টা জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে ভালো করে জানা, আর একটা হচ্ছে আপনাকে একটা মক টেস্ট দিতে হবে। আমরা অ্যারেঞ্জ করবো, আপনি দিলে দিবেন, এটা ম্যান্ডেটরি নয়, এটা 500 টাকা করে নেওয়া হয়। আপনি যদি পরীক্ষা দেন আপনারই ভালো হবে, আপনি না দিলে আপনার ইচ্ছা। এটা ম্যান্ডেটরি। হ্যাঁ, এটা করতে পারে 500 টাকা প্রতি মক। সেটা 2জন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ওই খাতা দেখবে। এন্ড দ্য থার্ড ইজ, তাহলে উনি যদি সেটা পারে উনি এটা পরীক্ষা করে দিয়ে আসতে পারবে ঠিক করে। এন্ড দ্য থার্ড ইজ, আপনি যা দিচ্ছেন সেটা ওই টিচারের পড়া দেখে বুঝতে হবে। ফর এক্সাম্পল, আমি যে একটু আগে যে লেখালেখি করতেছিলাম বা লিখতেছি, তখন হাতে একেবারে 100% sure। এটা আগে এতটা হইতো না, এখন বেশি হয়। কেন হয়? কারণ আগে সার্টিফিকেট লেভেলে এমসিকিউ ছিল না। এই কারণে বলছি, কথাগুলো মন দিয়ে শুনেন। আগে সার্টিফিকেট লেভেলে এমসিকিউ ছিল না, তো তারা পাস করতো, তারা রিটেন দিয়েই টিএলএ পাস করতে পড়ে আসতো। ফলে টিএলএ পরীক্ষার্থীর সংখ্যা কম ছিল। হ্যাঁ, এখন প্রতি সেশনে সিএলএ পাস করে 300 350। তার মানে আমি নিজে আমার হাত ধরে, মানে সার্টিফিকেট লেভেলে আমার হাত ধরে 350 পাসই করছে। আর আমি স্টুডেন্ট পড়াইছি 1500 গত 2 বছরে। তো এই 1500 স্টুডেন্ট আমি 9 ব্যাচ পড়াইছি। তো প্রতি ব্যাচে যদি 300 জন করে পাস করে, আমার হাত ধরে টোটাল পাস করছে 350+। বাট আমাদের একাডেমি থেকে এই ব্যাচে সব 30 জন আসছে। তো মানে টোটাল লেভেল ক্লিয়ার। আর এমনি 1 বিষয়, 2 বিষয়, 3 বিষয় এভাবে করে 103 জন পাস করছে। এখন ধরেন
এই যে মানুষজন কি আর সবাই ইংরেজিতে পিএল এ বসতেছে না, বসতেছে কিনা? তো পিএল এ তো হুম খাতার সংখ্যা বেড়ে যাচ্ছে। তো যেহেতু পিএল এ খাতার সংখ্যা বেড়ে যাচ্ছে, তো টিচাররা যার খাতা পড়া যায় না তার ওনার কি এত ঠেকায় পড়ছে যে আপনার খাতা একদম আস্তে করে একটু পড়ে থাকবো, বুঝবো আপনি এটা এ লিখছেন না বি লিখছেন না। এই কারণে আপনি ফেল করবেন 100%। এবং এই কারণে আমাদের এবারে আরো কয়েকজন পাস করতো, 100% পাস করার লোক আছিল কিন্তু পাস করে নাই, বুঝছেন? এই জি কারণে এই তিনটা জিনিস যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে আপনি পাস করবেন। এক, আমার দাগানো লাইনের বাইরে আপনার ইচ্ছে হলে পড়েন বা পড়ার দরকার নেই। দুই, যা পড়বেন ওইটা একটা মক টেস্ট দিবেন আমাদের এখানে, অন্তত একটা। তার অ্যারেঞ্জমেন্ট 2-3টারও করি, এটা স্টুডেন্টের উপর ভিত্তি করে। ও ইউরিকুলার মকে অনেক স্টুডেন্ট হয়, বাট ওই যে ম্যাথমেটিক্যালে কেউ জানে কেন যেন পরীক্ষা দিতে চায় না, পরীক্ষা হলেই অনেকে যায় না বাইদা ওই। তো এখন আর তাহলে আপনি মক দিবেন এবং ওই মক অনুসারে পরীক্ষা হলো, আপনার একটা কনফিডেন্স আসবে যে আপনি একশো অ্যান্সার করে আসতে পারছেন। কারণ গত সেশনে অনেকে একশো অ্যান্সার করেই আসতে পারেনি, তাই না? এটা তো অনেকেই পারে হুম না, এটা আমাকে এমন কোনো মানে এটা আমিও কমন আমিও জিনিস। আমিও পারি নাই, আমিও পারি নাই। ওকে। তো আর থার্ড থিং ইজ, আপনি একশো অ্যান্সার করতে গিয়ে ধরেন আপনি যদি মানে বিচ্ছিরি হাতের লেখা লেখেন তাইলে আপনি পাস করবেন না, একদম কারেক্ট অ্যান্সারও যদি লিখেন তাও পাস করবেন না। বেশ, মানে লেখা এমন না যে সুন্দর হইতে হবে, আই মিন দ্যাট পরিষ্কার আন্ডারস্ট্যান্ডেবল হতে হবে, হইতে হবে। পরিষ্কার যাতে হ্যাঁ, বোঝা মানে যায়। আন্ডারস্ট্যান্ডেবল বলতে বুঝা যাইতেছে আপনি কি লিখছেন না কি লিখছেন, এটা এটা যেন বোঝা যায়। আচ্ছা, যাই হোক, এই কথাগুলির কারণে বলছি। এবার আসেন আবার ডিরেক্ট টপিকে চলে যাই। রেশনাল অ্যাপ্রোচ, এটা আমি অলরেডি পড়ে ফেলছি। আমি জানি না আপুর কথা এতক্ষণ ধরে আমি শুনি নাই, মাত্র শুনছি। আপু ওখান থেকে ছিল কিনা এটা আমি জানি না। তো আমার যদি আমাদের এখানে থাকেন, এনরোল করেন, এটা মানে রেকর্ড হচ্ছে, ক্লাসটা রেকর্ডেড ভিডিও পেয়ে যাবেন। ওকে, তো আমি আবার এখানে যে যতটুকু সেটা পড়াচ্ছি, বাট আগে আরো ডিটেলস অনেক কিছু বললাম যে রেশনাল কি, ইমার্জেন্ট কি, তারপর হচ্ছে আপনার রিসোর্স বেসড অ্যাপ্রোচ কাকে বলে, পজিশন বেসড অ্যাপ্রোচ কাকে বলে, কখন রিসোর্স বেসড অ্যাপ্রোচ নিবে, কখন পজিশন বেসড অ্যাপ্রোচ নিবে, এগুলো আগে বলে ফেলছি। এবার আসেন রেশনাল অ্যাপ্রোচের ক্ষেত্রে, যেটা কিনা হচ্ছে আমরা টপ ডাউন বলি, ট্রেডিশনাল বলি। তো এখানে কি হয়, এখানে হচ্ছে প্রথমত আমরা এক্সটার্নাল এবং ইন্টারনাল অ্যানালাইসিস করব। এক্সটার্নাল অ্যানালাইসিস করা হয় দুইটা জিনিসের, একটা হচ্ছে অপরচুনিটি আর হচ্ছে ট্রেড। তার মানে এটা আমার বাইরের অপরচুনিটিও বাইরের থেকে আসে। ধরেন প্রথম কথা, আজকে আমি এখন আপনাদেরকে ধরেন ক্লাস কন্ডাক্ট করতেছি নোবেল প্রফেশনাল একাডেমি থেকে। তো ধরেন আমার সাথে আইসিবি কোনো একজন মানে বিশেষ ব্যক্তি যিনি কিনা অনেক বড় লেভেলে আছে, ওনার মেয়ের বিয়ে হয়েছে। বাই দ্য ওয়ে, আমি এখনো বিয়ে শাদিও করি নাই, আর আমি একদম পিওর সিঙ্গেল একজন মানুষ। ধরেন বিয়ে হইল, বিয়ে হইলে কি আমার একটা সাইনার্জি ইফেক্ট করবে না? করবে কিনা? সাইনার্জি মানে তো বুঝি নাকি, টু এন্ড টু অ্যাকর্ডিং টু সাইনার্জি, টু এন্ড টু মানে কি ফোর। হ্যালো, জি জি হ্যাঁ হ্যাঁ জি বলেন। অ্যাকর্ডিং টু সাইনার্জি কি টু এন্ড টু ফোর? অ্যাকর্ডিং না টু ফাইভ, সাইনার্জি 2 + 2 কত? আইটা তো ফাইভ। 5 আর থেকে বেশি কিছু পড়তো ফাইভ। না, তাই না? না মানে পড়তো না কেন? না, কারণ আমার দুইজনের শক্তি আরো বড় শক্তি ক্রিয়েট করে। কারণ আমার কিছু হিটার্স আছে না, কিছু নোবেল স্যার হিটার্স আছে, দেখবেন নোবেল স্যার অনেকে মানে উল্টাপাল্টা কথা বলে, আবার নোবেল স্যার অনেক ফলোয়ার্সও আছে। এখন ধরেন আবার আমার যারা হিটার্স তারা ফলোয়ার্সও তো হইতে পারে, পারে না? এখন ওই ব্যক্তি আর আমি, ধরেন মিস্টার এক্স ওয়াই জেড এরকম অনেক ব্যক্তি আছে, তাদের ইন্ডিভিজুয়াল হিটার্স ফলোয়ার্স আছে, আমারও হিটার্স ফলোয়ার্স আছে। কারণ আমরা সবাই যদি একত্রিত হয়ে যাই, তাহলে যারা আমার হিটার্স বা তারা তো আরেকজনের ফলোয়ার, সেও তো আমার সার্ভিস নিতে হচ্ছে হচ্ছে না? তাহলে আলটিমেটলি কি হবে, আমার একটা বুম হবে না? হবে কি না? তো তার মানে হচ্ছে আমার যদি আমার যদি অপরচুনিটি এবং থ্রেট অ্যানালাইসিস করি, এগুলো আমার বাইরে থেকে আসে, আমার ভিতরের কিছু না। তো এই যে আমার বললাম যে আমার আইসিবির কার কোনো ব্যক্তির সাথে বিশেষভাবে কোনো কিছু হয়ে গেলে, তখন এটা আমার জন্য একটা অপরচুনিটি, তাই না? আবার ধরেন হুম, আপনি কোনো একটা কিছু করে ফেলছেন, এক মিনিট দাঁড়ান, কথা বলতে। আচ্ছা, আপনি ধরেন কোনো একটা কিছু করে ফেলছেন,
যেটাতে বিপরীত হয়ে গেছে, কারণ এটার উপরে আপনার কোনো হাত নাই। বিভিন্ন ভাবে হইতে পারে, আপনার মাধ্যমে হইতে পারে, আবার আপনার ছাড়াও হইতে পারে, যেটা আপনার জন্য থ্রেট, তাই না? তো তার মানে থ্রেট এবং অপরচুনিটি কোনটা হচ্ছে এক্সটার্নাল, আর স্ট্রেংথ এবং উইকনেস এই কোনটা হচ্ছে আপনার নিজস্ব, এটা আপনি জানেন, এটা হচ্ছে আপনার ইন্টারনাল। এবার এই যে বাম পাশে আর ডাইন পাশে কিছু লেখা আছে না, দেখেন ওটি এর পাশে লেখা আছে পোর্টার সাইড ফোর্সেস পেস্টেল 1M, এগুলো হচ্ছে এক্সটার্নাল অ্যানালাইসিস এর টুলস এন্ড টেকনিক্স, বুঝছেন? হ্যালো, জি জি ধরেন হ্যাঁ আপনারা জি যদি জি পরীক্ষার সময় বলে যে এখানে প্রতিষ্ঠানের এই এই অবস্থা আছে, এদের এই থ্রেড আছে, এই অপরচুনিটি আছে, এই স্ট্রেংথ আছে, এই উইকনেস আছে। এখন স্ট্রেংথ আর উইকনেস এর জন্য ওই প্রতিষ্ঠান কোন ধরনের অ্যানালাইসিস করা যাবে, এবার আপনি বলতে পারবেন যে প্রথমে আপনি স্ট্রেংথ আর উইকনেস আইডেন্টিফাই করবেন যে কোনটা এক্সটার্নাল কোনটা ইন্টারনাল। তো ইন্টারনাল এক্সটার্নাল অ্যানালাইসিস করার পরে এবার আপনি বলবেন যে এটা স্ট্রেংথ উইকনেস হচ্ছে ইন্টারনালের জন্য আমি অ্যানালাইসিস করব 9MS বিসিসি ম্যাট্রিক্স অথবা প্রোডাক্ট লাইফ সাইকেল। এবার আপনার সিনারিওতে যেটা আছে সেটার জন্য যেটা অ্যাপ্লিকেবল সেটা আপনি লিখবেন। আর আপনি চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বা বইতে লিখে রাখতে পারেন, এগুলো তো লেখা নাই, হ্যাঁ। এবার আসেন যে অপরচুনিটি থ্রেট যদি বলে তখন হচ্ছে আমার যেটা এক্সটার্নাল, এটা অপরচুনিটি থ্রেট, এটার জন্য আমার পোর্টার সাইড ফোর্সেস পেস্টেল অথবা 1M ইউজ করবো। এখন এগুলো কোথায় আছে এগুলো আমরা আগামীতে শিখবো, জানবো। এখন আমার কোথায় এতটুকু জানলেই হবে। এবার আসেন কি কর্পোরেট অ্যাপ্রাইজাল, এবার এটা আমরা যে রেশনাল অ্যাপ্রোচ এটা আমরা কেমনে করবো, এই স্ট্র্যাটেজিটা এখানে আমরা কি বলছি, স্ট্র্যাটেজিটা ডিসাইড করা হচ্ছে আমার রেশনাল অথবা ইমার্জেন্টের ক্ষেত্রে। স্ট্র্যাটেজি ডিসাইড করে যে হোয়াট শুড বি মাই স্ট্র্যাটেজি। এবার প্রথম স্টেজ হচ্ছে কর্পোরেট অ্যাপ্রাইজাল। দ্বিতীয় আমরা বলছিলাম যে স্ট্র্যাটেজি এখানে টোটাল স্টেজ হচ্ছে চারটা, কেমন চারটা, একটা দুইটা তিনটা চারটা। প্রথম স্টেজের মধ্যে আবার তিনটা পড়ছে, কর্পোরেট অ্যাপ্রাইজাল, মিশন এন্ড অবজেক্টিভ, গ্যাপ অ্যানালাইসিস, কেমন। আর এরপরেরটা হচ্ছে প্রথমে অ্যানালাইসিস করব, এরপরে একটা স্ট্র্যাটেজি আমি চুজ করব, স্ট্র্যাটেজি চয়েস করব কোনটা, এটার জন্য কোন টুলস এন্ড টেকনিক্স অ্যাপ্লাই করে, এগুলো হচ্ছে এগুলা এস ফর কম্পিটেন্স, ক্রিটিক্যাল রিসোর্স ফ্যাক্টর, প্রোডাক্ট ভ্যালুয়েশন, বেঞ্চমার্কিং অ্যানালাইসিস, তারপর প্রোডাকশন মার্কেট গ্রোথ ম্যাট্রিক্স, পিডি স্টোজ ম্যাট্রিক্স, মার্কেটিং মিক্স, ব্যালেন্স স্কোর কার্ড, এইচআর সাইকেল, জেমিনি 4 লিভিং থ্রি স্টেপ বা আইসবার্গ, অর্গানাইজেশন আইসবার্গ যেটাকে বলে। আচ্ছা, এগুলো আপনারা লিখে রাখতে পারেন, আর বাকিটা প্রত্যেকটা সম্পর্কে আমরা আমাদের এখানে থাকবে, একটা স্ক্রিনশট নিয়ে একটা করে লিখতে পারেন। এবার লাস্টে হচ্ছে স্ট্র্যাটেজি আমি ইমপ্লিমেন্টেশন করবো, চয়েস করার পরে এগুলোর মাধ্যমে অ্যানালাইসিস করে চয়েস করবো, চয়েস করে এবার সেটাকে ইমপ্লিমেন্ট করবো এবং সর্বশেষে কন্ট্রোল করবো। এবার আসেন এখানে যে পাঁচটা স্টেজ আছে, যে কর্পোরেট অ্যাপ্রাইজাল, মিশন অবজেক্টিভ, গ্যাপ, স্ট্র্যাটেজি আর স্ট্র্যাটেজিক ইমপ্লিমেন্টেশন, এগুলো আমরা দেখবো। এখন পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? এখন পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? না। আচ্ছা ঠিক আছে, এবার আসেন এটা বুঝেন। প্রথমটা বলছে কন্ট্যাক্টে কর্পোরেট অ্যাপ্রাইজাল, এটা কারে বলছে? এটা হচ্ছে যে আমি আগে বলি তারপর লাইন বলবো, আগে আমার মুখের কথা শোনো। এটা হচ্ছে যে ফিউচারের সাথে ফিউচারের কম্প্যারিজন, কিসের সাথে কিসের, কিসের সাথে কিসের কম্প্যারিজন? বর্তমানের সাথে ফিউচারের। বর্তমানে না, ফিউচারের সাথে ফিউচারের সাথে আচ্ছা আমি একটা করে বোঝাই, একটা করে বোঝাই। কেন ফিউচারের সাথে ফিউচারের, এটা আবার কি জিনিস? প্রথম হচ্ছে কন্ট্যাক্টে কর্পোরেট অ্যাপ্রাইজ, এটা মানে কি ইনভলভ অ্যাসেসিং বোথ প্রেজেন্ট বিজনেস এনভায়রনমেন্ট এন্ড অ্যাসেসিং হাউ ইট মে ডেভেলপ ওভার দ্য টাইম স্কেল অফ প্ল্যান হরাইজন। তার মানে কি প্রথমে হচ্ছে আমার প্রেজেন্ট এনভায়রনমেন্টটাকে দেখে, কেমন, যে আমার ব্যবসায়ের প্রেজেন্ট এনভায়রনমেন্টটা কি, এবং দেখে যে কি আমার এই প্রেজেন্ট এনভায়রনমেন্টটা কি গ্র্যাজুয়ালি ডেভেলপ করবে কিনা, মানে ধীরে ধীরে এটা ডেভেলপ হবে কিনা একটা নির্দিষ্ট সময় পরে, এবং কি দেখে, এবং এটার ইন্টারনাল পজিশন অফ দ্য বিজনেস, মানে আমার ব্যবসায়ের ইন্টারনাল পজিশন দেখে। তাহলে আমার ইন্টারনাল পজিশন দেখে এবং দেখে যে কোন
প্রতিষ্ঠানটা চলতে থাকলে গ্র্যাজুয়ালি আগামী 5 বছর পর্যন্ত এটা ডেভেলপ হবে কিনা। হ্যাঁ, আচ্ছা বাইরে আমি একটু এখানে একটু এটা বলছি, গ্যাপ আমি যেটা বলছি ফিউচারের সাথে ফিউচারের কম্প্যারিজন, এটা 3 নাম্বার স্টেজে, প্রথমটাতে না। ঠিক আছে, প্রথমটা তো হচ্ছে যে আমার অ্যানালাইসিস দেখে বর্তমান বছরে, এবং ওই অ্যানালাইসিসটা ভবিষ্যতে ঠিকঠাক মতো হবে কিনা এটা দেখে, যে আমার ভবিষ্যতে আমার গ্র্যাজুয়ালি প্রতিষ্ঠানটা ডেভেলপ হবে কিনা এইভাবে চলতে থাকলে। এবার দ্বিতীয়টাতে কি বলছে, সেট মিশন অ্যান্ড অবজেক্টিভ, whether the long-term interest of the business are best met in the present industry and competing is present way, অর্থাৎ আমার প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা লং টার্ম ইন্টারেস্ট। কারণ আমি যদি বলি যে নোবেল প্রফেশনাল একাডেমির লং টার্ম ইন্টারেস্ট কি, বলেন তো কি হইতে পারে? লং হ্যালো, টার্ম ইন্টারেস্ট হচ্ছে লং টার্ম ইন্টারেস্ট কি টাকা কামানো? না না না, ক্লায়েন্টের Long-term সাথে interest রিলেশনটা হচ্ছে ধরে যে রাখা, বিজনেসটাকে। মানে লং টার্ম ইন্টারেস্ট হচ্ছে এটা যে ধরেন আপনারা ধরেন এখানে পড়লেন, আল্লাহর রাস্তায় এবার পাস করে ফেললেন, তো পরের বার কেউ পড়তে চাইলে তারা কি করবেন? অবশ্যই Recommend করবো। রিকমেন্ড করবো। প্রফেশনাল একাডেমিতে যাওয়া বলবেন। তো তার মানে হচ্ছে আমার লং প্রফেশনাল একাডেমি লং টার্ম ইন্টারেস্ট করতে বা তার চাই বর্তমানে এবং ইন ফিউচার কোচিং করা উঠলেই এক নামে পরে বাকিগুলোর কথা যে আপনি চাইলে আগে এখানে দেখতে পারেন। প্রথম রিকমেন্ডেশন এটাই হয়। তো এটা হচ্ছে আমাদের লং টার্ম ইন্টারেস্ট। এখন আমার এখানে লং টার্ম ইন্টারেস্টটা মিট করতেছে কিনা আমার প্রেজেন্ট ইন্ডাস্ট্রিতে, এবং আমি কমপ্লিট করতে পারতেছি। এখন আমি কি যে লং টার্ম ইন্টারেস্ট চিন্তা করছি, ওইটা চিন্তা করতে গেলে আমি কি আমার প্রেজেন্টে ঠিকঠাক মতো চলতে পারতেছি কিনা এটা দেখবো। যদি দেখি যে প্রেজেন্টে ঠিকঠাক মতো চলতে পারতেছি, তার মানে আমার লং টার্ম ইন্টারেস্ট ফুলফিল হবে। আর যদি দেখি যে না আমি চিন্তা করতেছি এরকম এরকম, কিন্তু মানুষজন তো জয়েন করতেছে না, ইন্টারেস্ট পাচ্ছে না, ক্লাসে ঢুকে বের হয়ে যাচ্ছে, একজনও থাকে না, পুরো ক্লাস খালি, তার মানে কি, তার মানে আমাকে নিউ ডিরেকশনে যাইতে হবে, তাই না? আর যদি দেখি যে না ভিতরে যারা আছে তারা মোটামুটি এনজয় করতেছে, তার মানে ডিরেকশন ইজ ওকে। এই জিনিসটাই আমি দেখবো যে আমার এই জায়গাটা ঠিকঠাক মতো যাইতেছে, মানুষ কি পছন্দ করতেছে নাকি না, মানুষ সব ক্লাস থেকে বের হয়ে যাচ্ছে, ক্লাস খালি হয়ে যাচ্ছে, তাহলে আমাকে অন্য জায়গায় যেতে হবে, এটা আমাকে অ্যাসেস করতে হবে। ক্লিয়ার? এটা কোন স্টেজে? সেকেন্ড স্টেজে, যেটা কিনা সেট মিশন এন্ড অবজেক্টিভ। এখানে 3টা স্টেজই বসছে একটার মধ্যে, কিসের মধ্যে? স্ট্র্যাটেজি অ্যানালাইসিসের মধ্যে। আচ্ছা এবার আসেন 3 নাম্বারটা হচ্ছে গ্যাপ অ্যানালাইসিস। এবার আসেন গ্যাপ অ্যানালাইসিস কাকে বলে? প্রেয়ারিং ফরকাস্ট পারফরম্যান্স। তার মানে কি? ফরকাস্ট মানে কি? অনুমান করা না? এই যে আমি যে বললাম স্ট্র্যাটেজিক অবজেক্টিভ, স্ট্র্যাটেজিক অবজেক্টিভটা কি? আমার যে স্ট্র্যাটেজিটা রাখা হচ্ছে এটার উদ্দেশ্য কি, এটাও তো আমার ভবিষ্যৎ। এবার আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরেন আমি যেটা আপনাকে জিজ্ঞেস করি যে আপনি কি করতেছেন, এই যে কোচিং সেন্টারে বা বিভিন্ন জায়গায় যাইতেছেন পড়তেছেন, এটার উদ্দেশ্য কি, কেন যাচ্ছেন আপনি? এটা পাস যাতে করার আপনি জন্য। পাস করতে পারেন। হ্যাঁ, এখন ধরেন আপনার উদ্দেশ্য হচ্ছে পাস করা, আর আপনি আপনার যেভাবে আগাচ্ছেন, হ্যাঁ যেভাবে আগাচ্ছেন ওইটা হচ্ছে আপনি ডেইলি 1 পৃষ্ঠা করে পড়েন। কতটুকু পড়েন? কতটুকু পড়েন? 1 পৃষ্ঠা। কতটুকু পড়েন? 1 পৃষ্ঠা। আপনি 1 পৃষ্ঠা করে পড়লে আপনি কি এসি হইতে পারবেন ডেইলি 1 পৃষ্ঠা পড়লে? না। ইজ ইট পসিবল? পসিবল না। তার মানে আপনি যে 1 পৃষ্ঠা পড়লে এটা আপনি এসি হইতে পারবেন না, এটা তো আপনি বুঝে গেছেন না? 1 পৃষ্ঠা করে পড়লে আপনি কি হইতে পারবেন বলেন তো? আইদার আপনি কিছুই হইতে পারবেন না, আর না হলে আপনি হয়তো কোনো একটা নির্দিষ্ট সাবজেক্ট হয়তো জানি না কোনোভাবে পাস করে ফেলেন কিনা। তো তার মানে হচ্ছে কি যে এর সাথে আগাইলে ফিউচারে কই যাইবে, ওইটার সাথে আপনার ফিউচারে কি কই জায়গায় যাইতে চান ওইটার কম্পারিজন করা হচ্ছে গ্যাপ অ্যানালাইসিস। বুঝছেন? এবার মানে প্রেজেন্ট গতিতে আগাইতে থাকলে ফিউচারে আমি কোথায় যাব, তাহলে প্রেজেন্ট গতিতে আগাই থাকলে ফিউচারে কোথায় যাব, এটা তোমার ফিউচারই, তাই না?
আর হচ্ছে আমি ফিউচারে কি চাই সেটাও আমার ফিউচার। তার মানে কি হইলো, ফিউচারের সাথে ফিউচারের কম্পারিজন হইলো না? হুম। বুঝছেন এবার? জি জি। ওকে, তাহলে গ্যাপ অ্যানালাইসিস হয় কি, ফরকাস্ট পারফরমেন্সের সাথে আপনার স্ট্র্যাটেজিক অবজেক্টিভের, মানে আপনি এভাবে চলতে থাকতে কি করবেন, ভবিষ্যতে আপনার গ্যাপটা কি হবে, এটা হচ্ছে ফরকাস্ট পারফরমেন্স। আর আপনার স্ট্র্যাটেজিক অবজেক্টিভ হচ্ছে ধরেন পাস করা। এবার আপনি করতে থাকলে আপনার ওই এক বিষয় পাস, আর আপনি ওই আপনি চাইতেছেন ভবিষ্যতে এসি হইতে, মানে 17 বিষয় পাস। এই যে কোনোটার মধ্যে গ্যাপ বাইর করবেন, তার মানে কি আপনি বুঝে গেছেন যে না, এইভাবে ডেলি এক পৃষ্ঠা দিলে আমার এসি হওয়া সম্ভব না, আমার আরো একটু পড়তে হবে। এটাই আপনি গ্যাপ অ্যানালাইসিসের মাধ্যমে বাইর করবেন। ক্লিয়ার? হুম। এবার হচ্ছে স্ট্র্যাটেজিক চয়েস। আশা করি ক্লিয়ার। আচ্ছা, একটু দ্রুত যাবো কারণ আমার আবার 45-এ কর্পোরেট লয়ের ক্লাস আছে। দেখেন, স্ট্র্যাটেজিক আপনাদের মধ্যে কেউ চাইলে আপনারা এনজয় করতে পারেন ওই নলেজ শেয়ারিং সেশনটাও, একই লিঙ্কেই হবে। 45-এ এই লিঙ্কে স্টার্ট হয়ে যাবে। তো আচ্ছা ভাই, একটা জিনিস, আপনার এই ক্লাসটা সপ্তাহে কয় দিন? 2 দিন, সব সাবজেক্ট আচ্ছা, সপ্তাহে 2 দিন। মানে এটাকে বৃহস্পতিবার আর শুক্রবার? না 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 না, এটা রুটিন অনুসারে হবে, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি একটু কথাটা মজা করে বুঝাই। আচ্ছা, আগে এই টপিকটা শেষ করে নি, তারপর হ্যাঁ হুম স্ট্র্যাটেজিক হুম চয়েস আর স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশন শেষ করি, তারপর বলছি। স্ট্র্যাটেজিক চয়েস হচ্ছে কি, ম্যানেজমেন্ট জেনারেট নিউ বিজনেস অপশন। এবার সে এগুলো সব ভাইবা চিন্তা চয়েস করছে এবং ইভ্যালুয়েট দিস টু অ্যারাইভ এট দ্য পটেনশিয়ালি সাকসেসফুল এন্ড অ্যাফোর্ডেবল স্টেজ টু হেল্প দ্য ফার্ম রিচ অবজেক্টিভ সেট। এবার আমি স্ট্র্যাটেজিকে চুজ করব, চুজ করার পরে এবার এটাকে আমি অ্যাপ্লাই করবো। তাহলে অ্যাপ্লাই করা মানে হচ্ছে ইমপ্লিমেন্টেশন করা। এবার আসেন এখানে এটা একটু বুঝাই দিই, এটা সহজ আছে। হ্যাঁ, বলছে 5 টাইপস অফ স্ট্র্যাটেজি, যেটা মিনজার বলছে। এটা হচ্ছে মূলত স্ট্র্যাটেজির ধাপ অনুসারে। এটা কি, এটা 5 ভাগে ভাগ করছে। এখানে আমি চিত্র দিয়ে বুঝাই দিয়েছি, উপরেরটা আপনারা পড়ে নিয়ে। হ্যাঁ, একটা হচ্ছে ইনটেন্ডেড স্ট্র্যাটেজি। ইনটেন্ডেড স্ট্র্যাটেজি মানে কি, আপনি ধরেন কোন একটা স্ট্র্যাটেজি আগে ধরে চিন্তা করে রাখছেন আগে থেকে যে আমি এটা করব, এটাই আপনার ইনটেন্ডেড স্ট্র্যাটেজি, এটা আপনি আগে থেকে চিন্তা করছেন। আর আগে থেকে ধরেন আপনি আগে থেকে চিন্তা করছেন যে আপনি ডেইলি ধরেন 10 পৃষ্ঠা করে কি পড়বেন, আর ডেইলি 1 চ্যাপ্টার করে বিএস শেষ করবেন, বা আমাদের যদি 1 চ্যাপ্টার শেষ হয় আপনি ওই 1 চ্যাপ্টার শেষ করবেন। এটা আপনার ইনটেন্ডেড স্ট্র্যাটেজি ছিল। কেমন? হুম আপনি হুম চিন্তা হুম করছেন নোবেল ভাই তো এখানে এক্সট্রা কিছু দিবে না, বলছে খালি ম্যানুয়ালি, কিন্তু বিষয়টা তো আপনি এটা চিন্তা করছেন, এটা আপনার ইন্টারনেট ফাইন। এবার আপনি চিন্তা করছেন নোবেল ভাই পুরা লাইন বাই লাইন ম্যানুয়াল পড়াবে, পুরা সব লাইন পড়াবে, কিন্তু নোবেল স্যার তো এটা পড়াচ্ছে না। তার মানে আপনি যখন শুরু করলেন, শুরু করতে গিয়ে বা কি হইলো, যখন পড়াতে আসছেন দেখলেন যে কিছু জিনিস নোবেল ভাই বাদ দিয়ে দিচ্ছে, বলছে এর বাইরে পড়তে হবে না, তার ইচ্ছে হলে পড়েন বাট নর্মালি পড়তে হবে না। এবার নোবেল ভাই যেগুলো বাদ দিয়ে দিছে এগুলো আপনার কি আনরিয়েলাইজড। মানে আপনি চিন্তা করছেন যে নোবেল ভাই বা নোবেল সাহা পুরা বই রিডিং পড়াইবো, পুরা বই, এটা আপনার ইন্টেন্ডেড ছিল। শুরু হুম করলেন, শুরু করার পরে নোবেল ভাই বললো যে না আমি পুরা বই পড়াইতাম না, এটা তো অনেক কিছু বাদ হয়ে গেছে, বাদ হয়ে গেছে না, তাহলে এটা হচ্ছে হুম আনরিয়েলাইজড। এবার নোবেল সাহেব বলছে যে শুনেন, আপনি ম্যানুয়ালের যা দাগানো আছে এগুলা পড়েন। তো ম্যানুয়ালের দাগানোটাকে আপনি আগে চিন্তা করছিলেন না, আপনি তো পুরা ম্যানুয়াল চিন্তা করছেন তাই না? আমি কি করছি, হুম কিছু বাদ দিয়ে দিছি, কিছু রাখছি। তো যে দাগানো হুম লাইন গুলো আপনি এখন দেখতেছেন, এটা হচ্ছে ডেলিভারেড। আপনার চিন্তার ডেলিভারেড অংশ হচ্ছে যেটা আমি দাগাইছি, আর আপনার হুম হুম চিন্তার আনরিয়েলাইজড অংশ হচ্ছে যেটা আমি দাগাই নাই। ঠিক আছে? হুম সেই সাথে ক্লাসের শুরুতে আপনাকে বললাম যে ভাই এখানে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট থেকে আগামীবার প্রশ্ন আসবে, কারণ আইসিবির এফএম এর প্রশ্ন, সরি পিএস এর প্রশ্ন এমন হয় যে একবার ম্যাথ বেশি, একবার ম্যাথ নাই অথবা অল্প, একবার ম্যাথ বেশি, একবার ম্যাথ নাই অথবা অল্প। গতবার যে তুমি ম্যাথ আসছিল না, হুম এক মিনিট, গতবার যেহেতু ম্যাথ ছিল না, তার মানে হুম আগামীবার ম্যাথ হবে। এখন ম্যাথ হবে শিওর, এটা আমি বলে দিচ্ছি শিওর, কারণ আপনি তো ম্যাথের কথা চিন্তাই করেন। আমি বলছি ম্যাথের জন্য আমরা এফএম কিছুটা পড়বো। তা আপনি কি এফএম এর হুম কথা চিন্তা করছেন যে এফএম পড়বেন? না। এখন আমি বলার হুম পরে নিয়ে নিছেন না? নিছেন। হুম তার মানে হুম এফএম হইছে আপনার কি ইমার্জেন্ট স্ট্র্যাটেজি। ঠিক আছে? হুম হুম এবার হুম দাগানো লাইন হইছে আপনার দিকের থেকে কিছু কম অংশ আমি কমাই দেওয়াটা, ইমার্জেন্ট হইছে এফএম। এবার আমার দাগানো হুম লাইনের এফএম দুটোটা মিলি, যেটা আপনি সর্বশেষ পড়তেছেন ওইটা হইছে রিয়েলাইজ। বুঝছেন? হুম 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 ওকে,
এবার আশা করি আপনারা বুঝে গেছেন। এটা আমি জাস্ট আমাদের এফএম এর মানে বিএসটি এর পাস দিয়ে বুঝাইলাম। আপনারা ব্যবসায়ের ক্ষেত্রে আশা করি বুঝে গেছেন নাকি? মানে আমি ব্যবসায়ের ক্ষেত্রে কিছু জিনিস প্ল্যান করে আসছি, এটা এটা আমি করবো, কিন্তু অবশেষে সব আমার করা হয় না। যা আমি করবো প্ল্যান করছি এটা ইন্টেন্ডেড। ইন্টেন্ডেড এর ভিতর থেকে যে জিনিসগুলো আমি করি এগুলো হচ্ছে ডেলিভারেড, যেটা আমি বাদ দিয়ে দিই এটা হচ্ছে আনরিয়েলাইজড। আর করতে গেলে আমার নতুন করে কোনো কিছু টেকনিক আশেপাশের থেকে নেওয়ার দরকার পেতে পারে, এটা হচ্ছে ইমার্জেন্ট। সর্বপ্রথম এটা হচ্ছে রিয়েলাইজ। ঠিক আছে ভাই? এবার তাকান। আচ্ছা, এবার হচ্ছে একটা প্রশ্ন করতে ওনার উত্তর। আমাদের এখানে হচ্ছে প্রথম থেকে আমরা রুটিন অনুসারে ক্লাস নিচ্ছি না, ক্লাস হচ্ছে না। রুটিন অনুসারে ক্লাস হবে 15 তারিখ থেকে। কত তারিখ থেকে? 15 তারিখ। আজকে হচ্ছে 9 তারিখ। কেন রুটিন অনুসারে এখন হচ্ছে না? কারণ নর্মালি যারা সার্ভিস প্রোভাইডার আছে তারা কি করে, একটু মজা করি, আমি সবসময় একটু মজা করেই করি। তারা ধরেন আপনি একটা হোটেলে খাইতে গেছেন, আপনি মাংস দিয়ে ভাত খাবেন, এখানে বিভিন্ন আইটেম থাকে থাকে ধরেন মুরগির মাংস, গরুর মাংস, খাসির মাংস থাকে না? এটা কমন নাকি? ঠিক কিনা? এখন ধরেন মুরগির মাংস, গরুর মাংস, খাসির মাংস এগুলো হচ্ছে আপনার এফএম ট্যাক্স, যেটা সবার কাছে আছে। এখন ধরেন এগুলো তো সবার কাছে আছে, তো এখন সবাই এগুলা নিয়ে বসে আছে, তা আমি আগে এগুলা তৈরি নাই। আমি চিন্তা করছি কি, আমার হাঁসের মাংস, কবুতরের মাংস আছে এটা দেখাইতে হবে। যদি আমি এটা দেখাইতে পারি তাইলে যার কাছে হাঁসের আর কবুতর আছে তার কাছে তো মুরগি, খাসি আর গরু থাকবেই, তাই না? নাকি? তো এই কারণে আমি কি করছি, আগে থিওরি ক্লাস গুলো দিয়ে স্টার্ট করছি। তো কালকে হচ্ছে আমাদের হচ্ছে ম্যাথের ক্লাস হবে, ট্যাক্সের ক্লাস আছে, যেটা সন্দীপ চন্দ্র দিয়ে দাদা নিবে রাতের বেলা। হয়তো বা আপনার একটা থিওরি হইতে পারে, পরের দিন আবার এফএম বা পা হবে, শনিবারে পা হবে, 2 দিন এফএম হবে। পান বাদনে কি ভাইয়া হিসেবে ছিলেন। তো বর্তমানে যদি আগুন খেয়ে আসছে মানে বাবা অসুস্থতার কারণে চলে আসছে। আর এরপরের দিকে হচ্ছেন সাব্বির হক ভাইয়া, উনি হচ্ছেন আপনার মাত্র 4 বার পরীক্ষা দিয়ে 17 বিষয়ে পাশ করছে, উইথ নো এক্সামশন, মানে ওনার কোনো এক্সামশন ছিল না, বুঝছেন? 1 বছর 9 মাসে পাশ করছে। তো যাই হোক, আমি আপনাদেরকে আশা করি বুঝাই দিছি যে এখন এই কারণে থিওরি গুলো আগে নিচ্ছি আর র্যান্ডমলি হচ্ছে ক্লাস। আর 15 তারিখ থেকে হচ্ছে রুটিন অনুসারে ক্লাস হবে, রুটিন আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, ওই রুটিন অনুসারে হবে। আর আমাদের কিছু বলতেন? হ্যালো, কোন একজনের জি নয়েজ জি আমি আসতেছে জানতে আপু। চাচ্ছি যে নেক্সট ক্লাসটা তাহলে আপনি কবে নেবেন? আমি তো নেটের ডিস্ট্রাকশনের পুরোটা শুনতে পাইনি। আচ্ছা আচ্ছা, নেক্সট ক্লাসটা হচ্ছে গ্রুপে না, মানে কোন ক্লাসটা, ট্যাক্স বলছেন না নেক্সট বলছেন? না, আমি বলছি যে নেক্সট ক্লাসটা আপনি বিজনেস স্ট্র্যাটেজি কবে নেবেন আবার? আচ্ছা আচ্ছা, বিজনেস স্ট্র্যাটেজি নেক্সট ক্লাস কবে নিব এটা হচ্ছে এখন যে গ্রুপে আপনার লিংক দেওয়া হয়েছে না, আপনি পাইছেন, ওই গ্রুপে হচ্ছে জানিয়ে দেওয়া হবে। আর আপনি যদি এখানে এনরোল মেম্বার হন তাহলে আপনাকে ইন্ডিভিজুয়ালি মেসেজ দিয়ে জানানো হবে, ঠিক আছে? মানে যারা এখানে এনরোল মেসেজ মেম্বার পাবো, তাই তাদেরকে তো? একটা ব্রড। জি, আমি তো তাহলে গ্রুপে মেসেজটা পেয়ে যাব নেক্সট ক্লাসে। হ্যাঁ, আপনি যদি এনরোল করেন তাহলে আপনি একদম ইন্ডিভিজুয়ালি আপনার ইনবক্সে মানে হোয়াটসঅ্যাপে আপনি ডাইরেক্ট মেসেজ পাবেন, ডিএম পাবেন, ডিরেক্ট মেসেজ, ঠিক জি আছে? জি জি ওকে, আমি পরেরটাতে কন্টিনিউ করি। এটা আশা করি এই উত্তরটা সবার জানার দরকার ছিল যারা এখনো এনরোল করে নাই। তো যারা এনরোল করেন নাই তারা এনরোল করলে তারা ডিএম পাবেন, মানে ডিরেক্ট মেসেজ। আর এনরোল না করলে হয়তোবা গ্রুপে পাবেন, এই আর কি। এবার দেখেন জি 5 টাইপস অফ স্ট্র্যাটেজি, এটা অলরেডি বলে ফেলছি, আশা করি দাগানো হয়েছে। এবার আসেন পজিশনিং আর হচ্ছে ভার্সেস রিসোর্স বেসড ভিউ অফ স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ। এটা আমি বলে দিছি না আপনাদেরকে, মনে আছে? তাহলে বলেন তো পজিশনিং বেসড অ্যাপ্রোচ কখন নিবে আর রিসোর্স বেসড অ্যাপ্রোচ কখন নিবে? আগে কিন্তু ভুলে যখন আমার ইউনিক রিসোর্স থাকবে তখন আমি ইউনিক রিসোর্স দিব। আরেকটু জোরে বলেন, শুনি নাই ভাইয়া। যখন আমার ইউনিক রিসোর্স থাকবে তখন রিসোর্স বেস যাব, যখন আমার ইউনিক রিসোর্স থাকবে যখন না আমার ইউনিক রিসোর্স থাকবে তখন আমার কোনটা? ইউনিক বেসিস যাব, রিসোর্স মানে বেস যাব, পজিশনিং নাকি রিসোর্স, কোনটা? রিসোর্স বেস যাব তখন। রিসোর্স বেস, গুড। আপনার অনেক আস্তে কথা শোনা যাচ্ছে। হ্যাঁ,
আর যখন আমার মানে ইউনিক রিসোর্স নাই, সবার কাছে হ্যাঁ, একই জিনিস আছে একই, তাহলে পজিশন বেস মানে ভিউ। সবার যা আছে আমারও তা আছে, আমারও চোখ দুইটা আপনারও চোখ দুইটা, তাহলে স্পেশাল কিছু নাই। তাইলে পজিশন বেস ভিউ। পজিশন বেস ভিউ, তার মানে পজিশন বেস ভিউতে হচ্ছে মার্কেটের অবস্থা দেখা হয় যে কে কি করতেছে, প্রেজেন্ট সিচুয়েশন। আমারে সেটা করতে হইব। হ্যাঁ, আর রিসোর্স বেস ভিউতে হচ্ছে আমি হইছি এক নম্বর, মানে আমি এমন কিছু আমার কাছে আছে যেটা আর কারো কাছে নাই। তার মানে কি, আমি যদি বলি রাতের 11টা তাইলে 11টা, আমি যদি বলি অনলাইনে ক্লাস নিমু তাহলে অনলাইনে নিমু, আমি অফলাইন নিমু না। কারণ কি, ওই যে আপনার কাছে ইউনিক থাকতে হবে। আপনার কাছে ইউনিক না থাকলে তাহলে কি করতে হবে, আপনি তাইলে অবশ্যই এটা পজিশনিং এ যেতে হবে। কারণ কি, আপনি যদি ওই যে বাকিরা যারা করতেছে এরকম কিছু না করেন, তাহলে আপনার কাছে কেউই আসবে না, কারণ আপনার কাছে ইউনিক কিছু নাই। ক্লিয়ার সব? জি জি। ওকে, আচ্ছা, আমার এত কল আসতেছে কেন, এক মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, বলুন। আচ্ছা, ওকে, মোটামুটি আমাদের 10টা 46 বাজে, তো তো এগুলা জি দাগানো হয়ে গেছে, আশা করি এগুলা সব বোঝানো হয়ে গেছে। একটু দাগায় নেন, একটা স্ক্রিনশট নেন, এখানে আর কিছু লাগবে না, সব বোঝানো হয়ে গেছে। স্ক্রিনশট নেন। আচ্ছা, বাইরে এখানে যারা পরে ঢুকছেন তারা হয়তো বলতে পারেন যে কই বুঝাইলো, কখন বুঝাইলো, কিছুই বুঝি নাই। উনি বলতেছে সব বোঝানো হয়ে গেছে, খালি স্ক্রিনশট নিতে বলতেছে। বিষয়টা এমন না, যারা পরে ঢুকছেন তারা এগুলো পান নাই, বাট কি বোঝানো হয়েছে আগে বোঝানো হয়েছে। তো যারা আমাদের এখানে এনরোল করবেন তারা হচ্ছে রেকর্ডেড ক্লাসটা পেয়ে যাবেন, ঠিক আছে? আশা করি স্ক্রিনশট নিয়েছেন। এর পরেরটাতে জি। এটাতেও দেখান, এটা একটু দেখান। প্রিভিলেজ। মানে স্ক্রিনশট নিয়েছেন, হ্যাঁ? পরে বইটা তুলে নিয়ে এটা আমি পরের ক্লাসে বুঝাই দিব, এটা আজকে আর আপাতত না ধরি। আর এখানে এটা একটু দাগান, আমি বোঝাবো বলছি, বোঝাবো। আপনারা এই যে এখন এই যে ল এর টাইম দিছি, তো এই কারণে ল এর জন্য অনেকে নক করতেছে, তাই এটা দাগান। দাগাইছেন, মানে স্ক্রিনশট নিছেন? জি। আচ্ছা, এরপর হচ্ছে এটা স্ক্রিনশট নেন। শর্ট টার্ম লং। নেওয়া হলে আমাদের বলিয়েন। জি হ্যালো, জি জি। এটা একটু দেখান, এটা একটা স্ক্রিনশট নেন। সব বলবো। আমি এগুলো বোঝাবো, এমন না যে বোঝাবো না, বাট আজকে আপাতত টাইম দিছি, তো এই কারণে হচ্ছে ওইটা তো অনেকে নক করতেছে, তাই। আর আপনারা সবাই টাইমলি জয়েন করার চেষ্টা করবেন, হ্যাঁ? তাহলে জি। হচ্ছে আমি একদম প্রপার ওয়েতে শেষ করতে পারবো, আর না হলে লাস্টে তাড়াহুড়ো হয়ে যাবে। এবার হচ্ছে এটা একটু দেখান, এই যে ইএসজি যেটা আছে এটাকে বলা হয় হচ্ছে আপনার ক্রাইটেরিয়া ফর মেজারিং সাস্টেনেবিলিটি। কি বলে? ক্রাইটেরিয়া ফর মেজারিং সাস্টেনেবিলিটি। যেমন আপনার সাস্টেনেবিলিটি আছে নাকি নাই, এটা এই তিনটার মাধ্যমে প্রকাশ করা হয়। আমরা যেমন অডিটের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ক্রাইটেরিয়া কি, আইএস, আইএফআরএস, লোকাল ল, অর্থাৎ কোম্পানিজ অ্যাক্ট 1994। তো একইভাবে সাস্টেনেবিলিটি আছে নাকি নাই, এটা মেজারমেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে তিনটা, ঠিক আছে? इन्वायरमेंट सोशल गवर्नमेंट इशू। इन्वायरमेंट सोशल फाइनेंशियल इशू है ना। এই যে इन्वायरमेंट सोशल फाइनेंशियल इशू। এনভায়রনমেন্ট, সোশ্যাল, গভর্নেন্স, যেমন गवर्नेंस। ইএসজি, ওকে, এটাকে বলা হয় সাস্টেনেবিলিটি মেজারমেন্টের ক্রাইটেরিয়া। जी লাগাইছেন? जी तो আচ্ছা, ওকে, এরপরে এরপরে এগুলো লাগবে না, শেষ, চ্যাপ্টার শেষ, ওকে। এবার যারা আছেন তারা চাইলে একটা, আপনারা যারা আমাদের সাথে থাকতে ইচ্ছুক তারা উপরে কোনায় যে বিএসটি পাশে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে
এটাতে হুম। নক করার জন্য অনুরোধ জানাচ্ছি, ঠিক আছে? একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, বা আমি ল বইয়েরটা খুলি, তাইলে স্ক্রিনশট পেয়ে যাবেন, সমস্যা নাই। এখানেও আছে উপরে কোনায় সিএলপি এর পাশে ব্র্যাকেটে, ওইটাতে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আর এখন হচ্ছে আমাদের ল এর সেশনটা স্টার্ট হবে। তো যারা যারা আগ্রহী তারা তারা চাইলে এটা করতে পারেন, ওকে? আচ্ছা, আচ্ছা। আর আপনারা চাইলে একটু আপনাদের দাদা আমি পরিচিত একটু, যারা আছে তাদেরকেও শেয়ার করতে পারেন, ওকে? আর একটা বিষয়ে ভাইয়া একজন ছিলেন মনে হয়, মোহাম্মদ আলামিন ভাই, আমি- আপনার মনে হয় শুধু বিএসটি বাকি আছে না, সব জি পাস জি জি, নাকি? আচ্ছা, জি জি। আচ্ছা আচ্ছা, তো আপনি একটু কষ্ট করে রেকর্ডটা অফ করে যাইয়েন। রেকর্ড অফ করলে সেভ হয়ে যাবে, মানে আপনি রেকর্ডটা অফ করে আমাকে জানান, তারপর আমি আপনার হোস্ট পারমিশন সরালে দেন আপনি যান। আদারওয়াইজ হচ্ছে আপনি বের হওয়ার সাথে সাথে গ্রুপ ক্যান্সেল হয়ে যাবে, মানে মিটিং লিংক ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমি তাহলে তো স্টপ বাই দ্য করি। ওয়ে, আমি আপনার থেকে একটা রিভিউ চাচ্ছি, যেহেতু আপনি সব বিষয়ে পাস করে ফেলছেন, আপনার হ্যাঁ শুধুমাত্র বিজনেস স্ট্র্যাটেজি এন্ড টেকনোলজিটাই আছে, দ্যাট মিনস আপনি বিএসটিও অনেকবার পরীক্ষা দিচ্ছেন, তাই না? হ্যাঁ, অনেকবার, মানে লং অনেকবার টাইম, দিচ্ছেন, তাই? এখন লং তার মানে টাইম। বিএসটি আপনার অনেকবার পড়াও হয়ে গেছে, ঠিক কি না? গতবার হয়েছে সি, যেহেতু এবার পরীক্ষা হয়েছে ডি। অনেকবার দিয়েছেন আর মাত্র এক বিষয় বাকি, নো ডাউট যে আপনি বিএসটি অন্তত 2-3 বার পড়ছেন। আপনার থেকে আমি একটা রিভিউ নিব, মানে সরি রিভিউ নিব, সেটা হচ্ছে আপনার কাছে আজকে সেশনটা কেমন ছিল। না, আমার কিছু মানে ল্যাব ছিল যেগুলা, ছোটখাটো যেগুলা, এগুলা মানে ক্লিয়ার হচ্ছে। যেমন আমি রিসোর্স বেস দিয়েও, পজিশন বেস দিয়েও, এটা আমি শুধু বইয়ের ইয়েতে পড়তাম এটা, বাট প্র্যাকটিক্যাল কনসেপ্ট পাইনি। আজকে ভালো আচ্ছা, লাগছে জিনিসটা। ওকে ওকে। আর 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 হ্যাঁ, কিছু কি পয়েন্ট আমার মনে হয় আমার বাদ গেছিল। আমি সবগুলো ডাইরেক্ট পড়তাম, যেগুলো যতটুকু মনে থাকতো, অনেক বেশি অনেক কি পয়েন্ট মনে থাকতো না, যা সাধারণভাবে পড়ার কারণে আমার মনে হয় আমি এটা বুঝতে পারছি। আমি আসলে স্যার এটাতে আমি আহ, মানে অনেকদিন ফ্রাস্ট্রেশন আছে এই বিষয়টা নিয়ে। না না ভাই, আমি বলতে, প্রথমত হচ্ছে আপনি আমাকে ভাই ভাইয়া বলে ডাকেন, হ্যাঁ? সরি, আপনি আমার অনেক সিনিয়রও, প্লাস সব দিক থেকেই ভালো, সো এক্ষেত্রে হচ্ছে আপনি ভাইয়া বলে ডাকেন। আর দ্বিতীয়ত হচ্ছে ভাইয়া, আমি ওই যে আপনাদেরকে 3টে কথা বললাম, যে এই 3টা জিনিস যদি হয় তাহলে আপনি পাস করবেন। এখানে আরেকজন ভাইয়া আছেন সৈয়দ মনিরুজ্জামান ভাইয়া, ওনারা আমি মোটামুটি চিনি, কারণ ওনারা আমি চিনি, উনি আরো এক দুই সেশন আগে থেকে উনি নক করতো, কিন্তু কোনো সেশনে উনি জয়েন করেন। হ্যালো, আপনি কি শুনতে জি পাচ্ছেন? ভাই, জি এখন শুনতে পাচ্ছি, মাঝখান থেকে একটু শুনি, আপনার কি বলেন? টিএলএ কয়টা আছে? জি, টিএলএ কি একটা বাকি আপনার, মনিরুজ্জামান ভাই? জি দাদা, আমার শুধু যে বিজনেস ইস্যুটাই বাকি আছে দাদা। আচ্ছা, এই যে তার মানে এখানে আপনারা দুইজন ব্যক্তি আছেন, সৈয়দ মনিরুজ্জামান ভাই আপনার শুধু বিজনেস স্ট্র্যাটেজি বাকি, আর মোহাম্মদ আলামিন ভাই আপনার শুধু বিজনেস স্ট্র্যাটেজি বাকি, আর সব পাস। তো আমি জি জাস্ট বলবো যে আপনাদের ওই যে যে 3টা স্টেজের কথা আমি আপনাদেরকে বলছি, যে জি বাই দ্য ওয়ে আমি এখন লয়ের স্টার্ট করব, যারা লতে জয়েন করতেছেন করতে থাকেন, আমি জাস্ট এমনি বিএসটি নিয়ে কথা বলতেছি আর কি। তো আমি জাস্ট এটা বলবো যে আপনাদের এই প্রবণতা নাই যে আপনাদের হাতের লেখা স্যার বুঝে না, আপনাদের অবশ্যই বুঝে, নইলে আপনারা তো 6 বিষয় পাস করতেন না। তো তার মানে কি দাঁড়াইলো, আপনাদের কিছু কিছু জায়গা আছে যেখানে গ্যাপ রয়ে গেছে, মানে এটা আমার মনে হচ্ছে। এখন আপনারা আজকে সেশন দেখে আমি জানি না আপনারা রিয়েলাইজ করতে পারছেন কিনা। তো আমি যেহেতু না দাদা, আলামিন ভাইয়ের থেকে একটা, আমি জি অবশ্য জি, পুরা ক্লাস থাকতে পারি না দাদা আজকে। তারপর যতটুকু আমি আচ্ছা আছি, ভালোই লেগেছে দাদা আপনার মোটামুটি ইয়েগুলা। আচ্ছা, বেশ ওকে। বুঝে ইয়েটা ভালো লাগছে। আলামিন ভাই কি শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। আলামিন ভাই, আমি মনির বলছি। আপনার নাম্বারটা একটু আমাকে একটু বলেন তো, মোবাইল নাম্বারটা একটু লিখে কোনো নিই। সমস্যা নাই ভাই, উনি আমাদের সাথে আছে, আপনিও আছেন, আমি সাথে আমরা সবাই আছি, একসাথে আগাবো, নাথিং টু ওরি, কোনো কেমন? সমস্যা নেই, রেকর্ড হচ্ছে তো এই কারণে, বুঝছেন? রেকর্ড হচ্ছে, সো নাম্বারটা নাথিং একটু টু ওরি। আমি রেকর্ড। প্রয়োজন আপনাকে নাম্বারটা শেয়ার একটু করে বলেন। দিচ্ছি, আমি শেয়ার করে দিচ্ছি, মনিরুজ্জামান ভাই আপনি নক করেন, আমি শেয়ার করে দিচ্ছি, আচ্ছা, হোয়াটসঅ্যাপে আমাকে নক করেন, হ্যাঁ? আচ্ছা, জি বাই দ্য ওয়ে, দাদা। এবার হচ্ছে একটা বিষয় জানতে চাচ্ছি, যে আপনাদের মধ্যে কারা কারা বিএসটি তে থাকতে চাচ্ছেন, তারা একটু হ্যান্ড রেজ করেন তো। মানে আমাদের সাথে বিএসটি বিজনেস, মানে যারা যারা এখনো পেমেন্ট করেন নাই কিন্তু পেইড থাকবো, মেম্বার আমরা হিসেবে থাকবো। থাকতে চাচ্ছেন, তারা কারা?
হ্যাঁ, আচ্ছা আমি আচ্ছা, থাকবো। মনিরুজ্জামান ভাই একদম ক্যামেরা অন করে হ্যান্ড রেজ করছেন, যাক খুব ভালো লাগছে ভাইয়া, আপনাকে দেখলাম। তো আশা করি হচ্ছে যে ভালো থাকতে কিছু হচ্ছে। পাবেন। আচ্ছা, আপনি আছেন আমাদের সাথে, ওকে। মুস্তাফিজুর রহমান ভাই আছেন, আর কেউ আছেন? বিজনেস স্ট্র্যাটেজি এন্ড টেকনোলজিতে কেউ আছেন? আর কেউ? মানে যারা কোনো পেমেন্ট করেন না কিন্তু পেড মেম্বার হিসেবে থাকতে চাচ্ছেন। আচ্ছা, জি, ওকে আমি দেন। থাকতে হচ্ছে। তো ওকে ওকে, থ্যাংক ইউ ভাইয়া, আমি দেখেছি। তো আমি হচ্ছি অলরেডি যেটা আপনাদেরকে বললাম যে উপরে একটা নাম্বার দেখা যাচ্ছে কর্পোরেট ল অ্যান্ড প্র্যাকটিসের সাথে, যে নাম্বারটা ওইটাই অলরেডি যারা আপনারা আছেন জানেন। আমি ওই ওটাতে জিজ্ঞেস নাম্বারে করে দেবেন। হোয়াটসঅ্যাপে নক করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আমাদের কোর্স ফি হচ্ছে 8,000 টাকা প্রত্যেকটা বিষয়ের জন্য। আর এই ক্ষেত্রে হচ্ছে 2টা ইনস্টলমেন্টে পে করার সুযোগ আছে, 4,000 প্রথমে, 4,000 1 মাস পর। আর কেউ যদি এট এ টাইম পে করে তাহলে হচ্ছে মাত্র 6,000 টাকা এট এ টাইম পে করলে। এক্ষেত্রে আপনাকে 2টা ইনফরমেশন দিতে হবে। একটা হচ্ছে পেমেন্টের সেন্ড মানি স্ক্রিনশট, এর পরবর্তীতে হচ্ছে আপনার আপনার যে আইসিবির প্রোফাইলটা আছে ওইখানে লগ ইন করে ওইটার একটা স্ক্রিনশট, আর হচ্ছে আপনি আমি কোন অলরেডি ওটা সাবজেক্ট দিয়ে পড়তে দিচ্ছি। যাচ্ছেন আমি সেটা। অলরেডি দিয়ে দিচ্ছি একটা। হ্যাঁ, ওকে দেন। তো মোটামুটি আপনাদের সাথে আমার ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। এখন আমি কর্পোরেট ল অ্যান্ড প্র্যাকটিস শুরু করব। আর আমি মোহাম্মদ ভাইয়া, আপনি হচ্ছে আলামিন ভাই, আপনি হচ্ছে একটু যদি রেকর্ডটা অফ করে দিতেন তাহলে হতো আর কি। স্টপ আমি যেভাবে দিচ্ছি। রেকর্ডটা অন করেছিলেন ওইভাবেই অফ করবেন। আচ্ছা, স্টপ করে দিচ্ছি ওই আমি। 3 ডটে ক্লিক করেন, স্টপ রেকর্ডিং। হ্যাঁ 3 ডটে ক্লিক করে হ্যাঁ, ওইখানে যান। ওই যে ম্যানেজ। ম্যানেজ রেকর্ডিং এর এখানে স্টপ রেকর্ডিং আছে। আচ্ছা, স্টপ রেকর্ডিং দিচ্ছি। তাহলে স্টপ পেয়েছেন? রেকর্ডিং। জি জি, পাইছি। হ্যাঁ, স্টপ রেকর্ডিং।